গল্পটি আরও ভালোভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। অফিসে ঘন্টা দুয়েক টানা পেপার ওয়ার্কসের পর মোজ করে একটা সিগারেট ধোয়ালাম। এবার বর্ষাটা খুব তাড়াতাড়ি নেমেছে। জুন মাস পড়তে না পড়তে এই সময়টা সিভিল ইঞ্জিনিয়ারদের পক্ষে পোয়া 12। মাস দুয়েক প্রায় কাজ থাকে না বললেই চলে। অবশ্য ইদানিং বৃষ্টির প্রকোপ অনেক কমে গেছে বলে বর্ষাকালেও কিছু কিছু কাজ হচ্ছে। তবে আমাদের ফার্মে এখন কাজের মোটামুটি অকাল বলাই চলে। বাড়িঘর বা রাস্তাঘাটের কাজ তেমন কিছুই হচ্ছে না। সিগারেটে শুকটান দিতে দিতে তাই নানা রকম কথা ভাবছিলাম। জানলা দিয়ে দেখা যায় বাইরে টিপটিপ বৃষ্টিতে বিরাট পেয়ারা গাছটার পাতাগুলো প্রাণ খুলে চান করছে। 2-4টে লোক চলাফেরা করছে রাস্তায়। অফিসের গেটের কাছে সিকিউরিটি রুমের সামনের বারান্দায় বসে বাহাদুর খৈনি টিপছে। এমন সময় মোবাইলে রিং। অচেনা একটা নম্বর। আপনা থেকেই ভুরুটা আমার কুঁচকে গেল। কি জানি বাবা কে হতে পারে। বাটন টিপে সাড়া দিতেই ওপাশ থেকে রবার্টসের গলা। হাই আকাশ, কি করছো? সত্যি বলতে মুহূর্তে খুশিয়াল হয়ে উঠেছিলাম। অনেকদিন ওর সঙ্গে দেখা সাক্ষাৎ কিছুই নেই। উত্তেজিত গলায় বললাম, হাই রবার্টস, কি খবর? আরে বহুকাল দেখা নেই যে। চটপট শোনো, বিকেলে ফ্রি আছো? তা আছি, কিন্তু কেন, কি ব্যাপার? 4টে নাগাদ আমাদের সেই আউটফ্রাম ঘাটের কেবিনে চলে এসো, কথা আছে, জরুরি কথা। আরে ব্যাপারটা কি বলবে তো? ব্যাপার এখন ফোনে বলা যাবে না ফ্রেন্ড, আগে এসোই তো। হ্যাঁ ভালো কথা, তোমার সেই স্পেশাল ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটটার সঙ্গে এনো কিন্তু। গুড ডে। ফোনটা টেবিলে রাখতে রাখতে ভেতরটা যেন চনমন করে উঠল। রবার্টসের এই ধরনের কথাবার্তা মানেই দুরন্ত কিছু অ্যাডভেঞ্চারের আশ্বাস যে পাওয়া যাচ্ছে তার বলে দিতে হয় না। চটপট হাতের কাজগুলো শেষ করতে তৎপর হয়ে উঠলাম। 3টে নাগাদ না বেরোলে 4টের মধ্যে পৌঁছতে পারবো না আউটরাম ঘাটে। বৃষ্টির ফোঁটা অবশ্য এখনো সমানে গাছপালাতে রাগ রাগিনী সৃষ্টি করে চলেছে। এই বর্ষায় রবার্টসকে পাকড়ালে বিকেল আর সন্ধেটা মন্দ কাটবে না। আমার এই অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুটি কিনা পাক্কা আড্ডাবাজ। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আর মাত্র কয়েকদিন, তারপরেই আমরা 1 লক্ষ সদস্যের পরিবার হয়ে যাব। তাই যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। এছাড়াও সুপার চ্যাটের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারেন। আজ আপনাদের জন্য রয়েছে মেজর মঞ্জিত কাপুরের দুঃসাহসিক অভিযান। কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 21শে নভেম্বর 1964, হাওড়ার দাসনগরে বেড়ে ওঠা। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও নেশায় তিনি সাহিত্যিক। 1984 সালে তার প্রথম লেখা প্রকাশ পায় কিশোর ভারতী পত্রিকায়। তার লেখা বহুল চর্চিত চরিত্র মেজরের দুঃসাহসিক অভিযান নিয়ে এসেছি আজ আমরা। আর মেজরের ভূমিকায় থাকছেন আপনাদের সবার প্রিয় রাজা ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে দীপ দানো দুশ্মন। তারপর বলো, খবর কি? এতদিন ডুব মেরে ছিলেই বা কোথায়? আর হঠাৎ কি এমন জরুরি ব্যাপারই বা ঘটলো যে আমাকে এত হন্তদন্ত হয়ে ফোন করলে? আজকে আমাদের বহু হাসি ঠাট্টা গল্প গুজবের সাক্ষী সেই জানলার ধারে টেবিলটাতেই বসেছি। চিরপরিচিত সেই গঙ্গার হাওয়া আর জলের কলকল শব্দ। রবার্টসের সেই চেনা মুখ আর হাসি দেখে মনে হলো এতদিন ওর দেখা না পেয়ে বোধহয় হাঁফিয়েই উঠেছিলাম। অথচ করার কিছুই নেই। রবার্টসকে ওর কাজের জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াতে হয়েছে। এক জায়গায় বসে থাকলে ওর চলে না, কারণ
ওর কাজটাই খুব অদ্ভুত। ভারতের নানান সংস্থার জন্য দুর্লভ আর বিচিত্র সব জিনিস সংগ্রহ করে আনাই যে ওর কাজ, আর সেই কাজের জন্য প্রতি মুহূর্তে প্রাণ হাতের মুঠোয় নিয়ে চলতে হয় ওকে। তাতে অবশ্য ভালোই হয়েছে, অন্তত ওর পক্ষে ভালো হয়েছে এ কথা বলতে পারি। এই অল্প বয়সেই যেমন সাহস আর মনের জোর বেড়েছে, তেমনই প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে রবার্টস। পৃথিবীর কোনো বিপদই আর ওকে ভয় দেখাতে পারে না। রবার্টস মুখ খুলল। আরে কতকগুলো কাজ নিয়ে তো মারাত্মক ব্যস্ত ছিলাম, তারপর মাঝে কয়েকবার দেশের বাইরে যেতে হয়েছিল। সে অনেক কথা, পরে হবে। এখন বলো তো ফ্রেন্ড, দারুণ একটা অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে চাও না চাও না? সঙ্গে সঙ্গে বলে উঠলাম, তার মানে? হেই, তুমি কি পাগলকে বলছো সাগো নাড়াতে? তোমার হলো কি রবার্টস? তুমি কি আজ আমায় নতুন চিনছো নাকি? না মানে অনেক দূরের ব্যাপার, তারপরে বেশ কয়েকদিন লাগবে, মানে তোমার অফিস। আরে দূর, আরো গুলি। কোথায় যাবে বলো, চাঁদে নাকি মঙ্গল গ্রহে? একেবারে দরাজ গলায় হেসে উঠল রবার্টস। আরে না না, আপাতত পৃথিবীতে। আমরা যাব ইন্দোনেশিয়া। শোনা মাত্র আমার চোখ একেবারে চকচক করে উঠল। প্রায় চেঁচিয়েই বলে উঠলাম, হোয়াট? ইন্দোনেশিয়া? মানে সেই ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ভলক্যানোর পর ভলক্যানো, ফ্লোরেস দ্বীপপুঞ্জ আর আর কমোডো ড্রাগন। শাবাশ মাই ফ্রেন্ড। তারপর প্রায় লাফিয়ে উঠে আমার কাঁধে চাপড় মারল রবার্টস। বলল, না জেনেই একদম ঠিক জায়গায় গুলিটা লাগিয়েছো তুমি। তবে আমরা যেখানে যাচ্ছি সেখানে রেইন ফরেস্ট তুমি সেইভাবে পাবে না, কারণ ইন্দোনেশিয়ার রেইন ফরেস্ট বলতে মূলত বর্নিও আর সুমাত্রা। কিন্তু ট্রপিক্যাল ক্লাইমেট তো পাবেই, কারণ আমরা তো যাব প্রায় ওরই কাছাকাছি। বলে আমার দিকে তাকিয়ে চোখ নাচালো রবার্টস। ওর কথা শুনতে শুনতে মনের ভেতরটা একটা অপ্রত্যাশিত কৌতূহলে আর উত্তেজনায় যেন ফেটে পড়তে থাকে। বলে উঠলাম, মানে এই এই আমরা কোথায় যাচ্ছি একটু ঠিক করে বলো না, আর কেন যাচ্ছি? তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো তো দেখি। সে কি, কোথায় যাচ্ছি সেটা তো তুমিই বলে ফেললে। ওই যে ফ্লোরেস দ্বীপপুঞ্জ। আর কেন যাচ্ছি সেটাও তুমিই বলেছ, কোমোডো ড্রাগন। আমারই বোকা বোকা মুখটা দেখে এবার বোধহয় রবার্টসের মায়া হলো, তাই হেসে ফেলেই পর মুহূর্তে সিরিয়াস মুখে বলল, না হে মিস্টার আকাশ মজুমদার, তোমায় আর ধাঁধায় রাখবো না, সবটা খুলেই বলি শোনো। তারপর দুজনে মিলে প্ল্যান করা যাবে কিভাবে কি করব না করব। এই বলে আরেক প্রস্ত কফির অর্ডার দিয়ে বেশ ভালো করে গুছিয়ে বসলো রবার্টস। তারপর একটু একটু করে পুরো ব্যাপারটা খোলসা করে বলতে থাকলো। শুনতে শুনতে আমার শরীরেও যেন রক্তের দ্রুত চলাচল শুরু হলো। একটা জম্পেশ অ্যাডভেঞ্চারের আশায় মনটা যেন নেচে ওঠে। অনেক দিন কোনো শিহরণ জাগানো অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। জীবনটা যেন ময়দার তাল হয়ে উঠেছিল। এইবার এই ফাঁকটা পুরো মাত্রায় ভরাট করে নিতে হবে। গরম কফিটায় প্রথম চুমুকটা দিয়ে আহ বলে একটা আরামের শব্দ করে রবার্টস। তারপরে বলতে শুরু করে, হ্যাঁ যেটা বলছিলাম আকাশ, ব্যাপারটা হলো কি, খুব সম্প্রতি আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানা ঢেলে সাজানো হচ্ছে। দেশের অন্য প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও বহু জীবজন্তু এনে এই পশুশালাটির শোভা বাড়ানোর চেষ্টা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর কারণটা হলো গত কয়েক বছরে আলিপুর চিড়িয়াখানার দর্শক সংখ্যা বেড়ে গেছে বহুল পরিমাণে। তাই একে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সরকারি তরফ থেকে বেশ ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছেন আর কাজ শুরু করেছেন পূর্ণ উদ্যমে। আর সেই উদ্যমেরই একটা রেজাল্ট হলো আমাদের এই আগামী অভিযান। কারণ যেসব বিদেশি জীবজন্তুর দল আনানো হচ্ছে বা হবে, সেই তালিকায় যুক্ত হয়েছে এমন একটি জীবের নাম, যে নাম শুনলে অতি বড় সাহসেরও বুক আতঙ্কে কেঁপে উঠবে। তাই নাকি? বাবা, শুনে তো আমারই কৌতূহলে বুক ফেটে যাচ্ছে গো। কোন জীব সেটা রবার্টস? উত্তরে ছোট্ট করে একটু হেসে রবার্টস বলল, সে হলো কোমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ার গায়ে গায়ে ঘেঁষা কয়েকটি দ্বীপের অধিবাসী এই দৈত্যাকার সরীসৃপটি পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে মারাত্মক আর হিংস্র। তাদের চেহারা আর তাদের হিংস্রতা এমনই ভয়ঙ্কর যে শুধু ইন্দোনেশিয়া নয়, জন্তুটির নাম শুনলে সারা পৃথিবীর মানুষের হাড় হিম হয়ে যায়। কি বলছো কি রবার্টস?
আর সেই মারাত্মক জীব ধরে আনার জন্য তারা তোমার ওপর ভার দিয়েছে? বলছি, সবই বলছি বন্ধু। আসলে সরকারি তরফের গোপন বৈঠকে যখন এই ঘোষণা করা হয় যে যেভাবেই হোক আলিপুর চিড়িয়াখানায় একটি ড্রাগন এনে রাখা হবে দর্শকদের মনোরঞ্জনের জন্য, তখন সেটা শুনেই চিড়িয়াখানার লোকজনের মুখ শুকিয়ে যায়। এই পরিকল্পনা রূপায়িত হবে কিভাবে, কে করবে? আসলে তাদের এই আশঙ্কার পিছনে অন্য একটা কারণও ছিল। সাধারণত অন্যান্য পশু পাখিদের ক্ষেত্রে যেমন বিনিময় প্রথা চলে, অর্থাৎ দেশের বা বিদেশের অন্য কোনো পশুশালার সঙ্গে যোগাযোগ করে পশু পাখির আদান প্রদান, এই ড্রাগনের ক্ষেত্রে কিন্তু অনেক চেষ্টা করেও সেটা করা সম্ভব হয়নি। কারণ পৃথিবীর বহু বিখ্যাত পশুশালায় এখন কোমোডো ড্রাগন দেখতে পাওয়া গেলেও, যেমন আমেরিকার ওয়াশিংটনে উডল্যান্ড পার্ক জু, ওহিওর সিনসিনাটি জু কিংবা ইংল্যান্ডের চেস্টার জু, এইসব চিড়িয়াখানায় এক বা একাধিক ড্রাগন থাকলেও সেই সব পশুশালার কর্তৃপক্ষ এই বিশেষ জন্তুটির ক্ষেত্রে এই বিনিময় ব্যবস্থায় রাজি হননি। তাহলে অগত্যা সরাসরি ইন্দোনেশিয়া সরকারের সঙ্গেই যোগাযোগ করা হয়, যদি তাঁরা নিজেরাই একটা ড্রাগন পাঠানোর ব্যবস্থা করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা হয়ে গেছে অন্যরকম। ইন্দোনেশিয়া সরকারের আপত্তি না থাকলেও বাদ সাধেছেন ইউনেস্কো। কারণ একটাই, যে অঞ্চলটি মূলত এই ভয়ঙ্কর ড্রাগনের বাসস্থান, ইন্দোনেশিয়ার সেই প্রধান তিনটে দ্বীপ কোমোডো, পাদার ও রিঙ্কা, আর তার সঙ্গে সঙ্গে আশেপাশের আরও 26টি দ্বীপ, এই গোটা অঞ্চলটিকে গত 1991 সাল থেকে ইউনেস্কো ঘোষণা করেছেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। আর হেরিটেজ সাইটের বিন্দুমাত্র বিচ্যুতি ঘটানো কারুর পক্ষে সম্ভব নয়। ফলে সেই অঞ্চলের কোনো ড্রাগন স্থানান্তরিত করার কোনো প্রশ্নই ওঠে না। আহা, বোঝো ঠেলা। তাহলে এখন কি হবে? সেটাই এবার বলছি ফ্রেন্ড। ইউনেস্কোর এই কথা জানার পরেও আমাদের সরকারি কমিটি নাছুর বান্দার মতো লেগেছিল ব্যাপারটা নিয়ে, এবং তাদের ক্রমাগত অনুরোধে অবশেষে খানিকটা নিরুপায় হয়েই ইন্দোনেশিয়া সরকার একটা উপাদেয় কথা বলেছেন। সেটা হলো, কমিটি যদি তার নিজস্ব ব্যবস্থাপনায় ওই সাইটের বাইরের কোনো জায়গা থেকে একটা জীবন্ত ড্রাগন ধরে আনার ব্যবস্থা করতে পারেন, তাহলে ইন্দোনেশিয়া সরকারের তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। আর এই কথা শুনেই আমাদের সরকারি অফিসারদের চোখে ফুটেছে আশার আলো। তৎক্ষণাৎ তারা তৎপর হয়েছেন সেই রকম কোনো ব্যবস্থা করতে। কিন্তু সেরকম বুকের পাটা আছে কার, যে ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর কোনো দ্বীপের মধ্যে থেকে জ্যান্ত ড্রাগন ধরে নিয়ে আসবে এই কলকাতার চিড়িয়াখানার জন্যে? বহু খোঁজাখুঁজির পর অবশেষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সন্ধান পায় এই অথমের। কমিটির এক সদস্য মিস্টার বিক্রম কোঠারি সেই সন্ধান দেন। আসলে বহুদিন আগে কলকাতার এক ল্যাবরেটরির জন্য একটা জ্যান্ত ক্রেইট সাপের দরকার ছিল, আর আমি সেই বরাতটা পেয়ে সুদূর ভিয়েতনাম থেকে সেই ভয়ঙ্কর বিষধর সাপটা এনে দিয়েছিলাম। সেই সময় মিস্টার কোঠারির সঙ্গে আমার পরিচয়, আর সেই সূত্র ধরেই আমার ডাক পড়েছিল চিড়িয়াখানায়। আর আমার সঙ্গে কথাবার্তা বলার পর অনেকটাই নিশ্চিন্ত হয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমার উপরে ভার দিয়েছেন এই দুঃসাহসিক কাজে। বুঝলাম। এই তাহলে আমাদের অভিযানে বেরোবার ইতিহাস। হ্যাঁ বন্ধু, এই হলো মোদ্দা গল্প। এবার বলো, এই ব্যাপারে তোমার কি মত? আশা করি এই বিপজ্জনক পথের ঝুঁকি নিতে তোমার আপত্তি নেই। এবারে আমি গম্ভীর হয়ে বললাম, রবার্টস, তুমি খুব ভালো করেই জানো আমার জীবনের সব থেকে প্রিয় বস্তু এই অ্যাডভেঞ্চার, রক্তে তোলা লাগানো, উত্তেজনায় শিহরণ জাগানো অ্যাডভেঞ্চার। দেখো রবার্টস, প্রতি পদে পদে যদি জীবনকে উপভোগী না করতে পারলাম, রোমাঞ্চ আর শিহরণে যদি হৃৎপিণ্ডে কাঁপনি না ধরল, তবে কিসের জীবন? না রবার্টস, ভেত বাঙালি হয়ে ঘরে বসে শুধু চাকরি, সংসার আর মুখে মারিতং জগৎ করে কি লাভ বলতো? থ্যাঙ্কস মাই ফ্রেন্ড। আমি জানতাম আর কাউকে পাই বা না পাই, এ কাজে তোমায় আমি পাবই। তবে সত্যি কথা বলো তো, জীবনের এই আদর্শটা তুমি কোত্থেকে পেলে? তাকে তুমি খুব ভালো করেই চেনো রবার্টস, এবং আশা করি আমাদের এই অভিযানে তাকেও তুমি পাবে। তিনি হলেন আমাদের FFG অর্থাৎ ফ্রেন্ড ফিলসফার গাইড মেজর মঞ্জিত কাপুর, আর অবশ্যই সঙ্গে থাকবে আমার ফটোগ্রাফার বন্ধু অরিন্দম রায়। কি সমস্যা নেই তো? ও মাই গড,
ওরাও যাবেন? মানে মেজর কি যেতে রাজি হবেন? আলবাত। তুমি তাহলে মেজরকে এখনো চেনোনি রবার্টস। বিপদ আর রোমাঞ্চ ভরা এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ উনি কিছুতেই হাতছাড়া করবেন না। থ্যাঙ্কস মাই ফ্রেন্ড। তারপরই আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে রবার্টস বলে ওঠে, এবার অনেকটা নিশ্চিন্ত লাগছে আমার। সাড়ে 17,000 দ্বীপ, তার মধ্যে অন্তত 6,000 দ্বীপে কেউ বাস করে না। দিবারাত্র আগ্নেয়গিরি আর সমুদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা ভয়ঙ্কর কঠিন জীবন। অথচ দেখো, তা সত্ত্বেও জনসংখ্যায় দেশটা পৃথিবীর মধ্যে চতুর্থ। ভাবতে পারছো ব্রাদার? কথাটা বলে চিকেন রেন্ডাংয়ের একটা টুকরো মুখে তুললেন মেজর। স্বাদের তৃপ্তিতে চোখ দুটো একেবারে আধবোজা হয়ে এলো। আমাদের মধ্যে রবার্টস একটু বেশি কথা বলে, ওই জবাব দিল আগ বাড়িয়ে, সত্যি ভাবা যায় না, সারা পৃথিবীর মধ্যে একসঙ্গে এত আগ্নেয়গিরি বোধহয় আর কোনো দেশেই নেই, তাই না মেজর? ঠিক তাই। ছোট বড় মিলিয়ে প্রায় ধরো 150 আগ্নেয় পাহাড় ছড়িয়ে আছে গোটা দেশটার এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে, যার মধ্যে 76টা এখনো জ্যান্ত। মাঝে মাঝেই তাদের মধ্যে কোনোটা ফুঁসে উঠে নিঃশ্বাস ছাড়ে। আর শুধু কি তাই, আরও 1000 রকম বৈশিষ্ট্য তুমি খুঁজে পাবে এ দেশের। যেমন ধরো, প্রায় 6000 বিচিত্র প্রজাতির অর্কিড, 1500 প্রজাতির পাখি, কমসে কম 1000 রকমের বিচিত্র সব মাছ, আর 500-র বেশি প্রজাতির জন্তু জানোয়ার। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক বৈচিত্র্যের এমন সহাবস্থান পৃথিবীর আর কোনো দেশেই নেই। আর এই এত বৈচিত্র্যের কারণ কি জানো? কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। একদম নিরক্ষরেখা বরাবর থাকার জন্য এখানে এই ট্রপিক্যাল ক্লাইমেট, রেইন ফরেস্ট আর সমুদ্রের নিচে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবাল প্রাচীর। আর ওই যে বললাম 500 প্রজাতির জন্তু জানোয়ার, তার মধ্যে আছে অদ্ভুত ধরনের কিছু জন্তু যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আর তারই মধ্যে সবচাইতে হিংস্র অথচ সবচেয়ে বিচিত্র জন্তু হলো কোমোডো ড্রাগন, যা ইন্দোনেশিয়ার জাতীয় পশুর মর্যাদা পেয়েছে। কারণ গোটা দুনিয়ার মধ্যে এই ড্রাগনের একমাত্র ঠিকানা হলো এই ইন্দোনেশিয়া। মেজর প্রায় বক্তৃতার ঢঙেই বলে যাচ্ছিলেন এবং আমরাও খাওয়া ভুলে মন্ত্রমুগ্ধের মতো তার মুখের দিকেই চেয়েছিলাম। সত্যি এই মেজর মনজিৎ কাপুর লোকটা আমার কাছে বরাবরের বিষয়। একই সঙ্গে জাট এবং বাঙালি রক্তে গড়ে ওঠা এই মানুষটির শিক্ষা দীক্ষা, জ্ঞান এবং দুর্জয় সাহসের সঙ্গে যে একবার পরিচিত হয়েছে সে মুগ্ধ না হয়ে থাকতে পারবেই না। পিতৃসূত্রে পাওয়া স্টাউট ফিগার আর তীব্র ব্যক্তিত্বের সঙ্গে বাঙালি মায়ের কাছ থেকে পাওয়া বুদ্ধি এবং মননের এই সহাবস্থান যে কোনো মানুষের কাছেই ঈর্ষণীয়। তাই আমি বা অরিন্দম পারতপক্ষে মেজরের পিছু ছাড়ি না। অনুগত শিষ্যের মতোই মেজরের সঙ্গে সঙ্গে ঘুরি, কারণ প্রতি মুহূর্তে শিক্ষিত হওয়ার এমন সুযোগ আর কোথায় পাব? তবে এই সুযোগটা হয়তো আমাদের ভাগ্যে সেভাবে জুটত না যদি না মিলিটারির চাকরিতে ইস্তফা দিয়ে মেজর তার মাতৃভূমি কলকাতায় এসে আস্তানা গাড়তেন। এ একদিক থেকে আমাদের দারুণ সৌভাগ্য বললেই চলে। ছুটি ছাটা থাকলেই মেজরের সান্নিধ্যে কাটিয়ে আসি, আর মাঝে মধ্যে দুরন্ত সব অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। হাহা, আর এবারের অভিযানে আমাদের সঙ্গে আছে রবার্টসও, যে প্রায় বছর 10 আগে থেকেই মেজরকে চেনে। এমনকি এর আগে একটা বিপজ্জনক অভিযানেও রবার্টস আমাদের সঙ্গে ছিল, যেখানে প্রতিপদই মেজরের সাহস আর বুদ্ধির পরিচয় ও পেয়েছে। কাজেই এবারের এই লোম খাড়া করা অ্যাডভেঞ্চারে মেজরকে সঙ্গে পেয়ে রবার্টস যে আশাতীত খুশি আর আত্মবিশ্বাসী হয়ে উঠবে সে তো জানাই কথা। আর এই খুশির প্রতিক্রিয়া বোঝা গেল রবার্টসের কথাতেই, যখন মেজরের কথার উত্তরে ও বলে উঠল, সত্যি মেজর, হ্যাটস অফ টু ইউ। এখানে আসার আগে আমিও কিছু পড়াশোনা করেছিলাম এই দেশটা সম্পর্কে, কিন্তু আপনি এত সহজে যেভাবে 2-4 কথায় দেশটার বর্ণনা দিলেন, আমি অত পড়েও তা মাথায় ঢোকাতে পারিনি। মেজর একবার কৃপা দৃষ্টিতে তাকালেন রবার্টসের মুখের দিকে, তারপর কাঁধটা একবার শ্রাগ করে নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, শুধু এইটুকু বর্ণনাই এদেশের পক্ষে যথেষ্ট নয় ব্রাদার।
আরও বহু বৈশিষ্ট্য আছে এ দেশের। যেমন ধরো, দেশটার নানা প্রান্তে নানা জাতির বাস, তাদের প্রত্যেকের ভাষা আলাদা, জীবনধারা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা। এই যে ধরো সকালে আমরা যে স্ন্যাক্সটা খেলাম, কেরাক টেইলর, ওটা কিন্তু একমাত্র এই জাকার্তার স্ট্রিট ফুড। ওটা এদেশের অন্য কোথাও পাওয়া খুব মুশকিল। তবে লাঞ্চে এই যে ডিশটা আমরা খাচ্ছি, এটা কিন্তু এদেশের সর্বত্র খুব জনপ্রিয় ডিশ। ইনফ্যাক্ট এই নাসি গোরেং অর্থাৎ ইন্দোনেশিয়ান ফ্রায়েড রাইসটা হলো এদেশের জাতীয় খাবার। কথাটা শুনে যেমন আশ্চর্য হলাম তেমন ভালোও লাগলো। বললাম, মেজা, এই দুদিন ধরে শুধু এই নারকেল তালের রান্না খেতে খেতে বিরক্ত হয়ে উঠেছিলাম। এখন আপনার কথায় যেন খাবারের স্বাদটা নতুন করে পাচ্ছি। মেজর সেই মুচকি হাসিটা হাসলেন তার ফ্রেঞ্চ কাট দাঁড়ি গোফের ফাঁকে। তারপর আর চোখে অরিন্দমের দিকে ইঙ্গিত করে চোখ নাচিয়ে বললেন, মাই ডিয়ার ব্রাদার, তুমি এর স্বাদ না পেলে কি হবে? অরিন্দম কিন্তু এর স্বাদ খুব ভালোভাবেই পেয়ে গেছে। দেখছো না কেমন চোখ বুজে চিবিয়ে চলেছে? আমরা সবাই অরিন্দমের দিকে তাকিয়ে হেসে উঠতেই অরিন্দম চোখ খোলে। তারপর করুণ মুখে বলে ওঠে, আহা মেজর, আমার পেছনে লাগাটা এবার ছাড়বেন কি? মেজর হা হা করে হেসে ওঠে। তারপর একটু থেমে সিরিয়াস মুখে বলেন, বাই দ্য ওয়ে, একটা কথা তোমাদের জেনে রাখা ভালো, এই ইন্দোনেশিয়ান ফুড কিন্তু সারা পৃথিবী জুড়েই অত্যন্ত জনপ্রিয় খাবার। তবে কি জানে কেন বাঙালি এখনও সেই স্বাদে সেভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। আসলে আমরা মুখে যাই বলি না কেন, সেইভাবে ইন্টারন্যাশনাল হয়ে উঠতে এখনও পারিনি ব্রাদার। এই বলে হঠাৎ চুপ করে যান মেজর। আমরাও কোনো কথা না বলে মেজরের কথাগুলোই ভাবতে থাকি। তার পরক্ষণেই মেজর যেন হঠাৎ ব্যস্ত হয়ে ওঠেন। একে একে আমাদের তিনজনের মুখের দিকে চোখ বুলিয়ে বললেন, এনিহাও এসব কথা এখন ছাড়ো, চটপট খাওয়া শেষ করো তো, একটু পরই বেরোতে হবে। ও ভালো কথা, রবার্টস, খাঁচাটার খোঁজ নিয়েছো? হ্যাঁ মেজর, আজ সকালেই কথা হয়েছে, ওরা কাল ডেলিভারি দেবে ওটা। ওয়েল, তাহলে আজ বিকেলের মধ্যেই বোটের ব্যবস্থাটা করে ফেলতে হবে। আর সন্ধেবেলা মালাওন আসছে, ওর সঙ্গে কথা ফাইনাল করে নিতে হবে। কেনাকাটা তো প্রায় কমপ্লিট, সুতরাং আর দেরি নয়, কাল পরশুর মধ্যেই আমরা জার্নি শুরু করব টুয়ার্ডস ফ্লোরেস আইল্যান্ড। মেজরের কথায় নিমেষে যেন বুকের মধ্যে হাজারটা দামামা বেজে ওঠে একসঙ্গে। মুহূর্তের মধ্যে একটা চনমনে ভাব টের পাই। তাকিয়ে দেখি রবার্টস আর অরিন্দমেরও চোখে একই উদ্দীপনা দেখা যাচ্ছে। আর আমার চোখের সামনে ভেসে ওঠে অথই সমুদ্র, রহস্যময় একটা দ্বীপ, ঘন জঙ্গল, আর তার মধ্যে থেকে ভেসে আসা একটা অদ্ভুত হিস হিসে শব্দ। যেন জেগে থেকেও আমি টের পাই ভয়ঙ্কর এক ড্র্যাগনের নিঃশ্বাস। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আমরা এসে পৌঁছেছি দিন দুয়েক আগে। কলকাতা থেকে সরাসরি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট আমাদের পৌঁছে দিয়েছে জাকার্তার সোয়েকার্নো হাত্তা এয়ারপোর্টে। সেখান থেকে সোজা হোটেল। খুব নামি দামি না হলেও হোটেলটা বেশ ছিমছাম, চমৎকার পরিবেশ, সেই সঙ্গে এদের ব্যবহারও খুব আন্তরিক। আর সবচেয়ে বড় ব্যাপার হলো হোটেলটা শহরের প্রাণকেন্দ্রে থাকার জন্য আমাদের কাজের পক্ষে খুব সুবিধেই হয়েছে। আসার সময় আমরা অবশ্য আমাদের ব্যক্তিগত জিনিসপত্র ছাড়া আর কিছুই সঙ্গে আনিনি, কারণ অস্ত্রশস্ত্রগুলো তো আর সঙ্গে আনা সম্ভব নয়। সেগুলো আগেই সরকারি ব্যবস্থাপনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এই হোটেলের ঠিকানায়। গতকাল সেগুলোও পৌঁছে গেছে আমাদের হাতে। আর আমরা আগে থেকে এটাও প্ল্যান করে রেখেছিলাম যে অভিযানের জন্য বাকি সমস্ত দরকারি জিনিসগুলো, অর্থাৎ ওই তাঁবু, স্লিপিং ব্যাগ, শুকনো খাবার দাবার, ওষুধপত্র, আরও কিছু টুকিটাকি দরকারি জিনিস যেমন কম্পাস, হান্টিং টর্চ, এইসব আমরা ওই জাকার্তা থেকেই সংগ্রহ করব। সেই সঙ্গে এখানেই কোথাও অর্ডার দিয়ে তৈরি করাবো ড্রাগন ধরার জন্য একটা শক্তিশালী খাঁচা। এছাড়া ছিল আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ, যেমন একজন ভালো গাইড এবং কিছু কুলি জোগাড় করা, আর সেই সঙ্গে একটা মোটর বোটের ব্যবস্থা করা। কারণ এরপর থেকে আমাদের অভিযান
পুরোটাই চলবে শুধুমাত্র জলপথে। যদিও সচরাচর ফ্লোরেসে যাওয়ার জন্য কেউই এত দূর থেকে জলপথটা ব্যবহার করে না, সোজা ফ্লাইটে বালি বা লম্বা গিয়ে পৌঁছায়, তারপর সেখান থেকে বোট, কিংবা সরাসরি ফ্লোরেস দ্বীপপুঞ্জের মমেরে কিংবা লাবোয়ান বাজোর এয়ারপোর্টেও গিয়ে পৌঁছানো যায়। কিন্তু যেহেতু আমাদের অভিযানের জন্য জিনিসপত্র কেনার ব্যাপার আর তার সঙ্গে স্পেশালি ওই খাঁচাটা থাকছে, তার জন্যই আমরা বেছে নিয়েছি এই পথ। আর তার জন্যে আমরা জাকার্তা থেকেই একটা নিজস্ব বোট ভাড়া করে নিতে চাই বরাবরের জন্যে। তবে ফ্লোরেসে গিয়ে পৌঁছবার পর ওখানে হয়তো দিন দুয়েক থাকতে হতে পারে, কারণ হেরিটেজ সাইটের বাইরে কোনো দ্বীপে ড্রাগন থাকতে পারে, সেই দ্বীপটা খুঁজে বার করা একটা কষ্টসাধ্য কাজ। আর তার জন্য ফ্লোরেসের স্থানীয় লোকজনদের ওপরই ভরসা করতে হবে। ইতিমধ্যে কেনাকাটা অবশ্য যা করার তা প্রায় হয়েই গেছে। ওষুধপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ আর খাবার দাবার ইত্যাদি সব প্যাক করে রাখা আছে আমাদের এই হোটেলের ঘরে। টুকিটাকি জিনিসপত্রগুলোই শুধু কেনার বাকি। খাঁচাটাও অলরেডি তৈরি হয়ে গেছে। স্টেনলেস স্টিলের মজবুত খাঁচাটা আমরা হাতে পাচ্ছি আগামীকাল। আর যেটা নিয়ে আমাদের চিন্তা ছিল সবচেয়ে বেশি, মনে হয় তারও সমাধান প্রায় হয়ে এসেছে। হোটেলের ম্যানেজারের কাছেই একজন স্থানীয় গাইডের সন্ধান পাওয়া গেছে, যে নাকি ফ্লোরেস দ্বীপপুঞ্জের আশপাশটা নিজের হাতের তালুর মতোই চেনে। তার নাম মালাউন। তাকে খবর দেওয়া হয়েছে। সে আজ সন্ধেবেলা হোটেলে এসে দেখা করবে আমাদের সঙ্গে, এই রকমই কথা হয়েছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে মেজারের সঙ্গে আমি আর অরিন্দম বেরোলাম বোটের সন্ধানে। রবার্টস হোটেলেই রইল। ওর নাকি আর্জেন্ট কিছু মেল করার আছে। আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে জেটিঘাট খুব একটা দূরে নয়। বাঙ্গা দুয়া স্কোয়ারের পাশ দিয়ে একটা চওড়া খাল লম্বালম্বি চলে গিয়ে সমুদ্রে মিশেছে। তার পাশে রাস্তা ধরে মাইলখানেক হেঁটে গেলেই জেটিঘাট। আমরা কথা বলতে বলতে সেদিকেই হেঁটে যাচ্ছিলাম। চারিদিকে নানা দেশীয় লোকের ভিড়। বিচিত্র সব পোশাক পরে বিচিত্র নানা ভাষায় কথা বলে চলেছে তারা। কত রকমের দোকানপাট, জামা কাপড়, ফার্নিচার, খাবারের দোকান থেকে কিউরিও শপ বা অত্যাধুনিক কম্পিউটারের দোকান পর্যন্ত রয়েছে। এই সব দেখতে দেখতেই পা চালাচ্ছিলাম আমরা। ইনার রিং রোডের ঠিক আগেই ডান দিকে বাঁ দিকে দু একটা মাঝারি সাইজের মার্কেট। তার মধ্যে অত্যাধুনিক কয়েকটা মলও মাথা উঁচিয়ে আছে। তাঁবু টাবুগুলো আমরা সেখান থেকে কিনেছি। মলগুলো চোখে পড়তেই মেজারকে বললাম, মেজা, একবার ওখানে ঘুরে যাবেন নাকি? কেন বলো তো? কারণ তাহলে আমাদের হান্টিং বুটগুলো একবারে কিনে নেওয়া যেত না। মেজর আর রবার্টসের নিজস্ব হান্টিং বুট আছে, সেগুলো ওরা সঙ্গে করিয়ে এনেছেন। আমার বা অরিন্দমের কিন্তু নেই, কারণ এর আগে তার দরকার তো পড়েইনি কখনো। কিন্তু এবারের জন্য হান্টিং বুট মাস্ট, আর সেটা মেজর নিজেই বলেছেন। আমার কথা শুনে মেজর দু এক মুহূর্ত ভুরু কুঁচকে রইলেন, তারপর বললেন, বেশ, চলো তাহলে বাকি জিনিসগুলো একবারেই কিনে নেওয়া যাক। লিফটে চড়ে মলের একেবারে উপর তলে উঠলাম আমরা। তারপর লিফট থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম ডান দিকের বারান্দা ধরে। ওখানেই এসব জিনিসগুলো পাওয়া যাবে। হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলাম আমাদের উল্টো দিক থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক হেঁটে আসছেন অন্যমনস্কভাবে। কাছাকাছি এসেই মুখ তুলে আমাদের দিকে তাকালেন, আর ঠিক যেন আমাদের দিকেই একেবারে চমকে উঠে বললেন, গুড আফটারনুন। আমরা তো একেবারে অবাক। তার দিকে তাকালাম, তারপর মেজর খানিকটা ভদ্রতা বশতই উত্তর দিলেন, গুড আফটারনুন। আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোকের বেশভূষা দেখে পুরোপুরি এদেশীয় বলেই মনে হচ্ছে, কিন্তু জাস্ট ইংরেজিতে কথা বলছেন তিনি। মেজরের দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, আমায় আপনারা চিনবেন না, কিন্তু আমি আপনাদের চিনতে পেরেছি, আর এখানে কেন এসেছেন তাও জানি। সরি, কিছু মনে করবেন না। অ্যান্টিভেনাম ইনজেকশনটা নিয়েছেন তো? সত্যি বলতে এবার বেশ অবাকই হলাম। কিসের কথা বলছেন ভদ্রলোক? আমাদেরই বলছেন তো, নাকি অন্য কারোর সঙ্গে আমাদের গুলিয়ে ফেলেছেন? তাও হওয়া স্বাভাবিক। ঠিক এই কথাটাই মেজর জিজ্ঞাসা করায় ভদ্রলোক নিজেও যেন অবাক হলেন। বললেন, সে কি, আপনারা ড্রাগন ধরতে যাচ্ছেন আর অ্যান্টিভেনাম ইনজেকশন নেননি? জানেন না কি ভয়ঙ্কর বিষধর ওই জন্তুগুলো? ওদের এক কামড় মানেই তো মৃত্যুর পথে পা বাড়ানো মশাই। সেটা কি জানেন না? মাই গড, এটা তো মাথায় আসেনি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবার বলুন তো আপনার পরিচয়টা কি?
আমাদেরই বা চিনলেন কিভাবে? ভদ্রলোক কিন্তু এবারে একটু সৌজন্যের হাসি হাসলেন। তারপর ধীরে ধীরে যা বললেন তা হলো এই, নাম তার দিয়ান বার্তো। তিনি এখানকার স্থানীয় সংবাদপত্র জাকার্তা নিউজের একজন চিফ এডিটর। আমাদের হোটেলের ম্যানেজারের সঙ্গে ওর ঘনিষ্ঠ পরিচয়, আর সেই সূত্রেই তিনি আমাদের কথা শুনেছেন, এমনকি দূর থেকে আমাদের দু একবার দেখিয়েওছেন। তখনই ওর ইচ্ছে হয়েছিল আমাদের সঙ্গে আলাপের, হয়তো প্রফেশনাল কারণেই, কিন্তু সুযোগের অভাবে আর তা হয়ে ওঠেনি। এখন যেহেতু সেটা হয়েই গেল, তাই তিনি আমাদের ওই সাবধান বাণীটা শোনালেন। ইতিমধ্যে কথা বলতে বলতে আমরা এসে ঢুকেছি একটা কফি শপে। ভেতরে ঢুকে একটা ফাঁকা টেবিলের সামনে গিয়ে বসলাম আমরা। একে একে পরিচয় পর্ব শেষ হলো। ভদ্রলোকের অর্ডারে কপি রুয়াকও এসে গেল। তারপর সেই স্পেশাল কফি খেতে খেতে আমাদের গল্প একেবারে জমে গেল। ভদ্রলোকের সঙ্গে কথা বলতে ভালোই লাগছিল। বিশেষ করে এই কমোডো ড্রাগন সম্বন্ধে মিস্টার বার্তোর দেখলাম অগাধ জ্ঞান। মেজারও দেখলাম বেশ কৌতূহলের সঙ্গে এই ব্যাপারে বাক্যলাপ করে চললেন তার সঙ্গে। আর সেই ফাঁকে আমাদেরও বেশ কিছু অজানা জিনিস জানা হয়ে যাচ্ছিল, যেমন এই ড্রাগনগুলোর চাল চলন কীরকম, এরা কি খায়, কিভাবে শিকার ধরে, এইসব খুঁটিনাটি রীতিমতো বিশদভাবে আলোচনা করছিলেন মিস্টার বার্তো। আর এই রকম সব কথাবার্তার মধ্যেই হঠাৎ একবার ভদ্রলোক এমন একটা কথা বললেন যা শুনে আমরা অবাক যেমন হলাম, তেমনই জন্তুটাকে চাক্ষুষ দেখার আগ্রহও বেড়ে গেল তার 10 গুণ। মিস্টার বার্তো বললেন, আচ্ছা মিস্টার কাপুর, আপনি কি শুনেছেন যে এই কমোডো ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হয়? শুনেছি মিস্টার বার্তো, কিন্তু সবটাই তো স্রেফ গল্প কথা, তাই না? মিস্টার বার্তো গম্ভীর মুখে উত্তর দিলেন, না মিস্টার কাপুর, সবটাই স্রেফ গল্প কথা নয়। মানে? মিস্টার বার্তোর এমন একটা কথা শুনে বেশ অবাক হয়ে প্রশ্নটা করে ফেললাম। এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে এরকম রূপকথার গল্প আমাদের মানতে হবে নাকি? এবার আমার প্রশ্ন শুনে মিস্টার বার্তো আমার দিকে তাকালেন। তারপর মুখে আলতো হাসি ফুটিয়ে তিনি বললেন, মিস্টার মজুমদার, এই ড্রাগনগুলো সারাটা দিন গুহার মধ্যে ঢুকে বসে থাকে। শিকার ধরতে বেরোয় শুধু শেষ রাতে আর সন্ধে নামার ঠিক মুখে। আপনি যদি সেই সন্ধ্যের আবছা অন্ধকারে ওদের দেখেন, তাহলে আপনিও দেখে চমকে উঠবেন যে সত্যিই ওদের নাক মুখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। অবিশ্বাস মেলানো গলায় বললাম, যা, সে আবার হয় নাকি? যতদূর জানি পৃথিবীর কোনো প্রাণী নিজের শরীর থেকে আগুন সৃষ্টি করতে পারে না। এ তো অবাস্তব। এবারে একেবারে হো হো করে হেসে ওঠেন মিস্টার বার্তো। ঠিক, একদম ঠিক বলেছেন মিস্টার মজুমদার। পৃথিবীর কোনো প্রাণীর মুখ দিয়ে আগুন বেরোয় না, বেরোতে পারেও না, এদেরও বেরোয় না। তবু এরকম একটা মিথের সৃষ্টি হলো কি করে, তাই না? আসলে কি জানেন, এই ভয়ঙ্কর চেহারা সরীসৃপটির মুখের ভেতরে আছে হলুদ রঙের একটি মাংসল জীব, যা সাপের মতো 2 ভাগে চেরা। মিনিটে মিনিটে সেই জীবটি মুখ থেকে বেরিয়ে আসে আর হাওয়ায় সাঁতার কেটে আবার ভেতরে ঢুকে যায়। দূর থেকে সন্ধ্যের আধো অন্ধকারের কালচে মুখের ভেতর থেকে এই হলুদ জীবের ঠিকরে বেরিয়ে আসা দেখে ভয়ে প্রাণ উড়ে যাওয়া লোকেরা যে তাকে আগুন ঝরা ড্রাগন বলেই ভাববে, তাতে আর আশ্চর্য কি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সত্যি তাই। কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, কি অদ্ভুত আর রকমারি এই জীবজগৎ। লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে, অথচ তাদের প্রত্যেকের মধ্যেই আছে কত আলাদা আলাদা বৈচিত্র্য। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা চলার পরে শেষে যখন আমরা উঠবো বলে ঘড়ি দেখছি, মিস্টার বার্তো তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনাদের কি কোথাও যাওয়ার আছে নাকি? হ্যাঁ মিস্টার বার্তো, এখানে কিছু কেনাকাটা করে নিয়ে একটু জেটি ঘাটে যাবার আছে। মিস্টার বার্তো কথাটা শুনে অল্প অবাক হয়ে বললেন, কিছু মনে করবেন না, কারণটা জানতে পারি? মেজরও খানিকটা অবাক হয়ে তাকে মোটর বোটের ব্যাপারটা বললেন। আর সঙ্গে সঙ্গে মিস্টার বার্তো যেন একটু হেসে বলে উঠলেন, এই দেখুন, ঠিক এইটাই আমি ভাবছিলাম। কথাটা আগে বলবেন তো মিস্টার কাপুর? মেজর খানিকটা অবাক সরেই বললেন, কেন বলুন তো? না, তাহলে অনেক আগেই আমি আপনাদের বলতাম যে বোট নিয়ে চিন্তা করার কিছু নেই। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। এখন সোজা গিয়ে জোহানসনের বোটটা ভাড়া করে ফেলুন তো।
খুব সম্ভবত ট্যুর শেষ করে ও গতকালই ফিরেছে, এখনও বোধহয় ফাঁকাই আছে। ওকে গিয়ে আমার রেফারেন্সটা দেবেন কেমন? আর এটা আমি জোর দিয়েই বলতে পারি যে ওকে একবার পাকড়াও করতে পারলে আপনাদের টেনশন বলে কিছু থাকবে না। মেজর উঠে দাঁড়িয়ে মিস্টার বার্তোর হাতটা নিজের মুঠোয় টেনে নিয়ে বললেন, মিস্টার বার্তো, মানে আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। না না, ওসবের কোনো দরকার নেই মিস্টার কাপুর। সেই সুদূর ভারতবর্ষ থেকে আপনারা এত দূর ছুটে এসেছেন একটা কাজের জন্য, আর আমি সামান্য এটুকু সাহায্য আপনাদের করতে পারবো না? তাহলে আর নিজেদের মানুষ বলে গর্ব করব কি করে বলুন? সব শুনে মেজর আর কিছু বলতেই পারলেন না, শুধু মিস্টার বার্তোর হাতটা শক্ত করে ধরে দুবার জোরে জোরে ঝাঁকুনি দিয়ে লম্বা লম্বা পায়ে এগিয়ে যান কফি শপের দরজার দিকে। মিস্টার বার্তোর দিকে কৃতজ্ঞ চোখে একবার তাকিয়ে নিয়ে আমরাও অনুসরণ করি মেজরকে। বিশাল বিস্তীর্ণ জাভা সাগর, কখনো উত্তাল, কখনো শান্ত, কখনো নিস্তরঙ্গ জলে সূর্যের আলোয় নীল আর রূপালির টোড়া কাটা ঝিকিমিকি, আবার কখনো ঝড়ের দাপটে সে উথাল পাথাল দামাল একেবারে দস্যির মতো। বিচিত্র এই জাভা সাগরের বুকে আমরা জাকার্তা ছেড়ে পূর্ব অভিমুখে পাড়ি দিয়েছি। আমাদের বাঁদিকে বহু দূরে বর্নিও বা কালিমান্তান, আর ডান দিকে জাভা দ্বীপকে ফেলে রেখে আমরা যাত্রা করছি ফ্লোরিস সাগরের দিকে। এর মধ্যে দুইবার আমরা ঝড়ের মুখেও পড়েছিলাম। সেই প্রবল সামুদ্রিক ঝড়ের কবলে পড়েও আমরা যে বেঁচে আছি তার একমাত্র কারণও বেশি এই জোহানেস। ওর হাতে বোটে স্টিয়ারিং না থাকলে আমাদের এই অভিযান হয়তো জাভা সাগরেই শেষ হয়ে যেত। এখন বুঝতে পারছি মিস্টার বার্তোর কথা কতটা সত্যি। অবশ্য জোহানেসকে প্রথম দেখেই আমরা কিন্তু সেটা অনুমান করেছিলাম। এমনকি ওর পেশিবহুল চেহারা দেখে আর কথা শুনে মেজর পর্যন্ত কনভিন্সড হয়েছিলেন। আর আমাদের প্রস্তাব শোনার পর জোহানেস এমন একটা কথা বলল যা শুনে ওকে ছাড়া আর কাউকে সঙ্গে নেবার কথা ভাবতেই পারিনি আমরা। সেদিন জিটি ঘাটে গিয়ে অল্প একটু খোঁজাখুঁজি করেই আমরা ওকে পেয়ে গিয়েছিলাম। একটা ছোটোখাটো ইয়টের মালিক সে। বোটটা এক নজর দেখেই আমাদের পছন্দ হয়ে গিয়েছিল। তারপর এ কথা সে কথা বলতে বলতে খুলে বলেছিলাম আমরা ঠিক কি করতে চাই। আর শোনা মাত্র ভাঙা ভাঙা ইংরেজিতে জোহানেস আমাদের বলে উঠেছিল, মিস্টার, এই নিয়ে আপনাদের এত চিন্তা? আরে ইস্ট নুসার উত্তরে দানো দ্বীপটা আছে না, ওখানেই তো ওরা ভর্তি। যদি সাহস থাকে ওখান থেকে একটা ওরা ধরে নিয়ে আসুন দেখি। জোহানেসের কথা শুনে আমরা তো রীতিমতো অবাক। একটা জিনিস জানতাম যে কমোডো ড্রাগনকে স্থানীয় লোকেরা ওরা বলে ডাকে, আর ফ্লোরেসের বর্তমান নাম যে ইস্ট নুসা টেঙ্গারা সেটাও শুনেছি আগে। কিন্তু কিন্তু এটা কি বলল জোহানেস? দানদ্বীপ, সেটা আবার কি? মেজর সেটাই জিজ্ঞেস করলেন। দানদ্বীপটা কি জোহানেস? সে আপনারা ওখানে গেলেই জানতে পারবেন মিস্টার। ইস্ট নুসার আনাচে কানাচে সবাই জানে ওই দ্বীপটার কথা। ও দ্বীপের কোনো নাম নেই, কোনো মানুষও থাকে না ওখানে। ওই ওরাদের দাপটে পা রাখতে ভয় পায় সবাই। অথচ ওই দ্বীপের আশেপাশে প্রচুর মুক্ত। যে 2-4 জন মুক্তর লোভে ওই দ্বীপের ধারে কাছে গিয়েছিল তারা সবাই ওরাদের পেটে গেছে। আর সেই থেকেই ওই দ্বীপের নাম হয়ে গেছে দানদ্বীপ। ফ্যান্টাস্টিক! এই না হলে অ্যাডভেঞ্চার। ঠিক এইরকম একটা দ্বীপই তো আমি খুঁজছিলাম। দ্বীপটা ঠিক মতো খুঁজে তুমি নিয়ে যেতে পারবে তো জোহানেস? উত্তরে জোহানেস লম্বা করে মাথা হেলিয়ে বলল, সে আমি ঠিক নিয়ে চলে যাব, তবে সাহেব আমি কিন্তু দ্বীপে নামবো না। আপনারা যা পারেন করুন, আমি বোটেই থাকবো। মেজর হাত তুলে বললেন, অল রাইট, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু আমাদের পৌঁছে দাও, ব্যাস। আমাদের টার্গেট যখন ঠিক হয়ে গেল তখন আমি আর কোনো কিছুরই তোয়াক্কা করি না। এখন এসো, তোমার সঙ্গে ভাড়াটা ফাইনাল করে ফেলা যাক। এই বলে মেজর জোহানেসের সঙ্গে দর কষাকষি করতে লেগে গিয়েছিলেন। আর আমাদের মনে হয়েছিল জোহানেসের কথা শুনেই মেজরের উত্তম যেন হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে।
বিপদের আঁচ পাওয়া মাত্র যেন ম্যাজিকের মতো জেগে উঠেছে তার মিলিটারি সত্তা। এই মেজরকে আমরা বহুদিন থেকে চিনি, আর এই জন্যই মেজর মনজিৎ কাপুর আমাদের কাছে একেবারে আদর্শ। ইতিমধ্যে বালি আর লম্বাক পিছনে ফেলে ওয়েস্ট নৌসার পাশ দিয়ে তরতর করে এগিয়ে চলেছে আমাদের ছোট্ট ইয়াট। আর সেইভাবে চলতে চলতেই ওয়েস্ট নৌসা দ্বীপমালার প্রায় শেষ প্রান্তে এসে দূর থেকে চোখে পড়ল একটা বেশ মাঝারি দ্বীপ। মালাওনের কাছে জানা গেল সে দ্বীপের পরিচয়। দ্বীপটার নাম সানজিয়াং। দ্বীপটা দেখা মাত্র সেখানে নামার ইচ্ছে প্রবল হয়ে উঠল আমাদের। একটানা বোটের মধ্যে বসে থাকা আর একঘেয়ে জল আর জল দেখে চলা যে আমাদের অভ্যাস নেই তা তো বলা বাহুল্য। তাই একটু মাটির ছোঁয়া পাওয়ার জন্য মনটা একেবারে ছটফট করছিল। মেজর দেখলাম খুব একটা আপত্তি করলেন না, তবে তিনি নিজে নামতে চাইলেন না। তাই আমরা তিনজনই মালাউনকে সঙ্গে নিয়ে ঘণ্টাখানেক ঘুরে ফিরে এলাম দ্বীপটাতে। যদিও সে দ্বীপে কিছুই প্রায় নেই, রুক্ষ ধূসর একটা দ্বীপ যার পুরোটাই পাথুরে, শ্যামল মাটির চিহ্ন মাত্র নেই। আসলে পাশাপাশি দুটো আগ্নেয় পাহাড়ের লাভা থেকেই এই দ্বীপের সৃষ্টি কিনা, কাজেই যে জন্য আমাদের দ্বীপে নামা বলতে গেলে সেই আনন্দটাই পেলাম না। ফিরে এসে তাই মন মরা হয়ে বসেছিলাম কেবিনের ছাদে ছোট্ট এক চিলতে ডেকের ওপর। সবাই সেখানেই ছিল। হঠাৎ দেখলাম সমুদ্রের জলের রং যেন হঠাৎ বদলে গেছে। মালাউনের কাছে শুনলাম আমরা ঢুকে পড়েছি ফ্লোরেস সাগরে। দক্ষিণ দিকে সে ন্যাশনাল পার্কের এলাকা, অর্থাৎ কমোডো ড্র্যাগনের রাজত্ব। ভাবতেই আমার একেবারে গা ছমছম করে উঠল। অরিন্দম তার প্রিয় ক্যামেরাটির ভিউ ফাইন্ডারে চোখ লাগিয়ে বসে আছে, আর মাঝে মাঝে সুযোগ পেলে কিছু ছবি তুলে যাচ্ছে। কখনো সমুদ্রের ঢেউ, কখনো আকাশের রং বদলের খেলা, আবার কখনো জল থেকে হঠাৎ লাফিয়ে ওঠা কোনো সামুদ্রিক মাছ ধরা পড়ছে তার ক্যামেরায়। মেজর ডেক চেয়ারে গা এলিয়ে উদাস মুখে সমুদ্রের দিকে তাকিয়ে সমানে পাইপ টেনে চলেছেন। আমি জানি তার মনটা বড় খারাপ। তার সর্বক্ষণের সঙ্গী বিশ্বস্ত গ্রেহাউন্ড ক্যাপ্টেনকে এ যাত্রায় রেখে আসতে হয়েছে তাকে। তাই তাকে ডিস্টার্ব না করে আমি আর রবার্টস বসে বসে মালাউনের কাছে শুনতে লাগলাম এই এলাকার ইতিহাস কি রয়েছে, যা বাস্তব অথচ শুনতে একেবারে রূপকথার মতো। ইতিহাসের কেন্দ্রবিন্দু হলো কোমোডো আইল্যান্ড। কঠিন আর কর্কশ পাথুরে একটা দ্বীপ। তার আনাচে কানাচে ঘুরে বেড়ায় অতিকায় চেহারা জীবন্ত বিভীষিকার দল। স্থানীয় লোকেদের ভাষায় বুয়াওয়া দারাত বা ডাঙ্গার কুমির। তাদের চেহারা দেখলেই ভয়ে প্রাণ উড়ে যায়। মূর্তিমান দুঃস্বপ্নের মতন সেই প্রাণীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায় এই দ্বীপে। প্রতিবেশী জনপদ সুবাম্বাই দ্বীপের সুলতানরা অপরাধীদের নির্বাসনে পাঠাতেন এই ড্র্যাগন দ্বীপেই, আর সেই হতভাগ্যরা কোনোদিনই আর প্রাণ নিয়ে ফিরতে পারত না। পরবর্তীকালে স্থানীয় জেলে আর ডুবুরিরা কচ্ছপ বা মুক্তোর সন্ধানে কদাচিৎ এই দ্বীপের ধারে কাছে এসে পড়লে ঊর্ধ্বশ্বাসে ফিরে গেছে প্রাণ হাতে করে। তারপর তাদের মুখে মুখে ফিরেছে রূপকথার দত্তি দানবের মতন এক অদ্ভুত আর ভয়ঙ্কর জানোয়ারের কথা, যার নাক দিয়ে আগুন ঠিকরে বেরোয়। আর এইভাবেই হাজার হাজার বছর ধরে এই দ্বীপগুলো অজানা আর ভয়ঙ্কর এক রহস্য বুকে করে সভ্য মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। অবশেষে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ক্রমে ক্রমে জানা গেল এদের কথা, এদের পরিচয়। যদিও এই আবিষ্কারের মূলে আছে একটা আকস্মিক দুর্ঘটনা। ইউরোপবাসী এক পাইলটের এরোপ্লেন দুর্ভাগ্যক্রমে ভেঙে পড়ে এই কোমোডো দ্বীপের উপরে। কপাল জোরে বেঁচে যান সেই পাইলট। আর সেই দিনই সভ্য মানুষদের মধ্যে প্রথম সেই পাইলটের চোখের সামনে দেখা দেয় সেই মূর্তিমান বিভীষিকার দল। ভয়ে আর বিস্ময়ে পাথর হয়ে যাওয়া সেই ইউরোপিয়ান বিমান চালক সেদিন যা প্রত্যক্ষ করেছিলেন নিজের চোখে, পরে তার সেই চাক্ষুষ বর্ণনা থেকেই একে একে কৌতূহলীর সংখ্যা বাড়তে থাকে। আর তারপর সারা পৃথিবী থেকে শুরু হয় একের পর এক বিভিন্ন অভিযান। অবশেষে একসময় হাজার বছরের প্রাগৈতিহাসিক রহস্যের পর্দা ছিঁড়ে আত্মপ্রকাশ হলো এই রাক্ষসী গিরগিটি, যারা চেহারায় বীভৎস, হিংস্রতা এবং ক্ষিপ্রতায় বাঘ ভাল্লুকের চেয়েও ভয়ানক। যেন কোটি কোটি বছর আগের সেই ডাইনোসর আবার নতুন চেহারায় ফিরে এসেছে পৃথিবীর বুকে। তবে সেদিন সেই বিমান দুর্ঘটনা না ঘটলে
আরও কত যুগ যে এই বিভীষিকারা মানুষের চোখের আড়ালে রয়ে যেত তা কেউ জানে না। কিন্তু মানুষ যে আরও ভয়ঙ্কর, সে যে অপরাজেয়, তাই এই হিংস্র বিভীষিকারও মানুষের হাত থেকে রেহাই পেল না। তাদের চামড়ার লোভে মানুষ শিকার করতে লাগলো তাদের, সেই সঙ্গে খাদ্যের অভাবও কমিয়ে আনলো এই ড্রাগনদের সংখ্যা। এইভাবে যখন কোণঠাসা হতে বসলো এই দুর্লভ জাতির পশুরা, তখন এই সামান্য কটি দ্বীপ কোমোডো, রিঙ্কা আর পাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা ড্র্যাগন দ্বীপগুলো নিয়েই গড়ে উঠল কোমোডো ন্যাশনাল পার্ক, ড্র্যাগনদের রক্ষা কবচ। সেও ওই বিংশ শতকের শেষে। আর তার ফলেই একসময় যা ছিল পৃথিবীর ভয়ঙ্কর এক জায়গা, তা ক্রমে হয়ে উঠল জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। মালাউনের কথাগুলো শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। চমক ভাঙল একটা পাখির কর্কশ ডাকে। বিরাট একটা সামুদ্রিক পাখি সাদা ডানা মেলে উড়ে গেল আমাদের বোটের দিকে। তারপর আকাশে দুবার চক্কর মেরে আবার উড়তে উড়তে হারিয়ে গেল চোখের আড়ালে। মেজারও চমকে উঠে পাখিটার দিকে তাকিয়ে বললেন, সি বার্ড? কি ব্যাপার মালাউন, আমরা কি কোনো বড় দ্বীপের কাছাকাছি এসে পড়লাম? মালাউন উত্তর দেওয়ার আগেই জোহানেসের গলা শোনা গেল। উপাসের সারেং ঘর থেকে মুখ বাড়িয়ে সে বলে উঠেছে, হ্যাঁ মিস্টার, আমরা ইস্ট নুসার কাছাকাছি পৌঁছে গেছি, আর সেই খবরটাই আমাদের জানিয়ে গেল ওই পাখিটা। কথাটা শুনেই মেজর চেয়ার থেকে দাঁড়িয়ে উঠে বললেন, স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড। তার মানে এইবারই শুরু হবে আমাদের আসল খেলা, অপারেশন কোমোডো। সো ব্রাদার্স, বলে মেজর আমাদের দিকে তাকালেন। আমরাও দাঁড়িয়ে উঠে ডান হাতের বুড়ো আঙুল তুলে ধরে তাকে বললাম, রেডি স্টেডি গো। ফ্লোরেস্ট বা ইস্ট নুসায় এসে পৌঁছানোর পর দেখতে দেখতে কেটে গেল দুটো দ্বীপ। অদ্ভুত সুন্দর ছবির মতো এই দ্বীপটা। পূর্ব দিকে লেম্বাটা আর পশ্চিমে রিঙ্কা। এই দুটো দ্বীপকে দুপাশে রেখে লম্বালম্বিভাবে দ্বীপটা ভেসে আছে সমুদ্রে। পাহাড়, আগ্নেয়গিরি আর জলময় দ্বীপটার ঠিক মাঝখানে কেলিমুটু আগ্নেয় পর্বত, যাকে কেন্দ্র করে কেলিমুটু ন্যাশনাল পার্ক এখানকার আকর্ষণ। এছাড়া নানান রঙে রঙিন ক্রেটার লেকগুলো এ দ্বীপের বাড়তি শোভা। কিন্তু দুঃখের বিষয়, দুটো দিন এখানে থাকা সত্ত্বেও এর কোনোটাই আমাদের দেখা হয়ে উঠল না। এমনিতেই এতটা সময় এখানে কাটানোর কথা ছিল না আমাদের, কারণ কাজ তো ছিল দুটো। প্রথম, স্থানীয় লোকেদের কাছে এই দানু দ্বীপের সম্পর্কে খোঁজ খবর নেওয়া, আর দ্বিতীয়ত আমাদের মালপত্র বইবার জন্য জনা কয়েক কুলি জোগাড় করা। কিন্তু কুলি যে এত সহজে পাওয়া যাবে না, তা কি এখানে এসে পৌঁছবার আগে একবারও ভাবতে পেরেছিলাম? আমরা উঠেছিলাম জাকার্তার মতোই জেটির কাছাকাছি একটি হোটেলে। আসার পরদিন সকালে জেটি ঘাটে গিয়ে কুলির খোঁজ করতে গিয়ে টের পেয়েছিলাম ওই দানু দ্বীপের কি মাহাত্ম্য। তাগড়ায় চেহারার সব কুলি, সারা জীবন ধরেই নানান বিপজ্জনক কাজ করে আসছে তারা। সমুদ্রের ঢেউ আর আগ্নেয় পাহাড়ের সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারে তারা। কিন্তু সেই সব কুলিরাও দানু দ্বীপের নাম শুনেই ভয় পিছিয়ে যায়। এইভাবে দুদিন ধরে কুলির খোঁজ করতে করতে জেটির ধারে কাছে প্রায় সব লোক চিনে ফেলল আমাদের। তবু কুলি পাওয়া গেল না। রবার্টস তো অস্থির হয়ে উঠছিল ক্রমশ। খুবই স্বাভাবিক, টার্গেটের এত কাছে এসেও যদি স্রেফ কুলির জন্যে বসে বসে দিন কাটাতে হয়, ওর মতো ডাকাবোকো ছেলে তো ক্ষেপে উঠবেই। মেজর নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে ওকে বারবার শান্ত করছিলেন বলেই রক্ষা। শেষমেশ দ্বিতীয় দিন রাতে মালাউনি কোত্থেকে প্রচুর টাকার লোভ দেখিয়ে ধরে আনলো 4 জন কুলিকে, আর তাদের নিয়েই শেষ পর্যন্ত শুরু হলো আমাদের যাত্রা। আমরা 4 জন, মালাউন, কুলিরা 4 জন, মোট এই 9 জনের দল জোহানেসের বোটে যাত্রা শুরু করলাম জীবন্ত ড্র্যাগনের সন্ধানে। ইস্ট নুসা থেকে 40 মাইল উত্তরে ফ্লোরেস সাগরের মধ্যে এই দ্বীপটা রয়েছে।
যাকে স্থানীয় লোকেরা ডাকে দানু দ্বীপ বলে। ফ্লোরেস এবং তার আশেপাশের দ্বীপগুলোর মতোই এই দ্বীপটাও যে সন্ধ্যা দ্বীপমালার অংশ তার বলে দিতে হয় না। তেমনই রুক্ষ, তেমনই পাথুরে, তবে দ্বীপের পশ্চিম দিকে কিছুটা ঘন জঙ্গলও আছে। আর আছে একটা আগ্নেয়গিরি দ্বীপের ঠিক মাঝামাঝি। সমুদ্র থেকেই তার চুরুটা সকলের চোখে পড়ল। কোনো সিমেন্ট বালির স্তূপে জল ঢাললে তার মাথাটা যেমন আধখাওয়া গোছের হয়ে যায়, চুরুটা ঠিক সেই রকম হয়ে গেল। দূর থেকে পাহাড়ের ওই চুরুটা দেখে জোহানেস দ্বীপটা চিনতে পারল এক নিমেষে। দানু দ্বীপের কাছে এসে যখন পৌঁছলাম, বেলা তখন পড়তে শুরু করেছে। ঠিকমতো জায়গা খুঁজে বোট ভেড়াতে বেশ খানিকটা সময় গেল। মেজর তাড়া দিচ্ছিলেন, কারণ অন্ধকার নেমে আসার আগেই আমাদের নিরাপদ জায়গা খুঁজে নিয়ে তাঁবু ফেলতে হবে। এটাই বুশক্রাফটের নিয়ম। যদিও বোট থেকে দ্বীপের দিকে তাকিয়ে বিপজ্জনক কিছু চোখে পড়েনি, কিন্তু এই অজানা অচেনা দ্বীপে কোন দিক থেকে যে অতর্কিতে কি বিপদ নেমে আসবে তা কে বলতে পারে। জোহানেস তাই বোটেই রয়ে গেল। মোট ঘাট নিয়ে আমরা 9 জন মানুষ পা রাখলাম দানু দ্বীপে। আমাদের পিঠে একটা করে রুকস্যাক আর হাতে রাইফেল। বাকি জিনিসপত্র বইছে কুলিরা। শুধু খাঁচাটা নামানো হয়নি, ওটা কাল ফাঁদ পাতার আগে নামিয়ে আনা হবে। সমুদ্রের ধার থেকে দ্বীপটা সামান্য ঢালু হয়ে উঠে গেছে উপরের দিকে। জায়গাটা বেশ পিচ্ছিল এবং কর্দমাক্তও বটে। তারপরেই শুরু পাথরের রাজত্ব। মাঝে মাঝে কিছু বাবলা, তেঁতুল বা ক্যাসিয়া জাতীয় উষ্ণমণ্ডলের গাছ, বাকিটা তাল গাছের সারি দিয়ে ভর্তি। আর পাথরের ফাঁকে ফাঁকে আছে ইমপাড়াটা ঘাসের জঙ্গল। কোমর সমান উঁচু সেই ঘাস এক একটা বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে আছে গোটা দ্বীপ জুড়েই। সেটা বাদ দিলে চারিদিকে শুধু রুক্ষ নির্মম প্রকৃতি। এই নিষ্ঠুর পরিবেশেই হয়তো এখানকার বাসিন্দা ড্র্যাগনদের এমন হিংস্র আর নির্মম করে তুলেছে। আমরা নিঃশব্দে হাঁটছিলাম, চারিদিকে নজর রাখতে রাখতে সমানে হেঁটে চলেছি। এই বুঝি কোনো পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো এক নৃশংস দানব। শক্ত সমর্থ 4 পায়ে হাঁটতে হাঁটতে এই বুঝি সে মাথা তুলে দেখতে পেল আমাদের। আর তার হিংস্র 2 চোয়ারের ফাঁক দিয়ে একটা হলুদ রঙের চেরা জীব বেরিয়ে এসে হিস হিস শব্দ করে উঠল। ভাবতে ভাবতে দ্বীপের উপর দিকটায় পৌঁছে গেলাম আমরা, কিন্তু 2-1টা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ পাওয়া গেল না। শুধু অদ্ভুত একটা নৈশব্দ যেন জায়গাটাকে ঘিরে রেখেছে। আমরা সবাই চুপচাপ, কিন্তু যথেষ্ট সতর্ক। কুলিরা মোট নামিয়ে মাটিতেই বসে পড়েছে। বেজা বাইনোকুলার চোখে লাগিয়ে আগ্নেয় পাহাড়টার দিকে তাকিয়েছিলেন। মালাউন জানতে চাইল কোথায় আমরা রাতের মতো আস্তানা গাড়ব। মেজার চোখ থেকে দূরবীনটা নামিয়ে একবার ঘড়ি দেখলেন, তারপর বেশ আনমনেই বললেন, দ্বীপের পূর্ব দিকে পাহাড় আর পশ্চিম দিকটা জঙ্গল, আর ড্রাগনরা পছন্দ করে পাথুরে এলাকা। সুতরাং নিরাপত্তার খাতিরে আমাদের বেছে নিতে হবে ওই জঙ্গলের ধার। অতএব চলো পশ্চিমে। কুলিরা আবার জিনিসপত্র কাঁধে তুলে নিল। মালাউন সবার আগে, তারপর আমরা, আর আমাদের পিছনে লাইন দিয়ে কুলিরা চলল। চারিদিকে নজর বোলাতে বোলাতে আমরা এগিয়ে চললাম দ্বীপের পশ্চিম দিক লক্ষ্য করে। বিকেলের আলো একটু একটু করে মরে আসছে। চেনা অচেনা গাছপালার এই জঙ্গলে অন্ধকার নেমে আসছে দ্রুত। আমরাও পা চালিয়ে চলছি। যত পশ্চিমের দিকে আমরা যাচ্ছি ততই ক্রমশ গাছপালার সংখ্যা বাড়ছে, কিন্তু জঙ্গল ঘন হয়ে এলেও কোথাও কোনো শব্দ নেই। শুধু আমাদের পায়ের তলায় শুকনো পাতার ডালপালা মরানোর শব্দ, আর মাঝে মাঝে 2-1টা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ ভেসে আসছে কানে। এছাড়া না আছে কোনো জন্তু জানোয়ারের চলাফেরার শব্দ, না কোনো ঘরে ফেরা পাখির ডাক। অতল অপার এক নিস্তব্ধতা নিয়ে গোটা জায়গাটা যেন থমথম করছে। ঠিক এমন সময় ঘটনাটা ঘটে গেল একেবারে আচম্বিতে। একটা ফাঁকা জায়গার একধারে ঘাসের প্রান্তর, আরেক দিকে গাছের সারি। তার মাঝখান দিয়ে আমরা হাঁটছিলাম লাইন করে একের পর এক।
হঠাৎ এক রক্ত জলকারা আর্তনাদ শুনে হৃৎপিণ্ড যেন ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে পিছন ফিরে যা চোখে পড়ল তাতে মনে হলো চোখের সামনে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। ওটা কি? ওই কি সেই কমোডো ড্রাগন, নাকি এক মূর্তিমান বিভীষিকা? দৈত্যের মতো ভয়ঙ্কর বা বিভৎস একটা জন্তু কিভাবে যেন নিঃশব্দে হাজির হয়ে আমাদের সবচেয়ে পিছনে থাকা কুলিটার একটা পা কামড়ে ধরে তাকে মাটিতে শুইয়ে ফেলেছে। লোকটা মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে বুক ফাটা আর্তনাদ করে চলেছে। একই সঙ্গে তার লেজের ঝাপটায় আরও একজন কুলি ধরাশায়ী। এক মুহূর্তের জন্যে আমরা সকলেই বোধহয় হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। পরক্ষণেই ড্রাগনটা তার শক্তিশালী মাথার এক ঝাঁকুনিতে কুলিটাকে শূন্যে তুলে ফেলল। আর ঠিক তখনই শুনলাম আকস্মিক গুলির আওয়াজ। মালাউন আর মেজর একই সঙ্গে রাইফেল চালিয়েছেন। রবার্টসের অবস্থা বোধহয় আমার মতোই হয়েছিল। গুলির শব্দে আমাদের দুজনেরই ঘোর কেটে গেল। এবার আমরাও ড্রাগনটাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে লাগলাম। একের পর এক গুলির আঘাতে মারাত্মক আহত ড্রাগনটা অবশেষে রণে ভঙ্গ দিল। কুলির শরীরটা ফেলে দিয়ে ডাক ছাড়তে ছাড়তে মিলিয়ে গেল ঘাস জমির আড়ালে। অরিন্দম ধপ করে বসে পড়ল মাটিতে। এই উত্তেজনা ও আর নিতে পারছে না। মেজর আমাকে বললেন, বি কেয়ারফুল ব্রাদার, বলেই এগিয়ে গেলেন কুলিটার দিকে। ততক্ষণে মালায়ন আর অন্য কুলিরা দৌড়ে গেছে সেদিকে, কিন্তু দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল কুলিটার দেহে আর কোনো রকম প্রাণ নেই। নেতিয়ে পড়েছে বেচারা তার রক্তে মাখামাখি শরীরটা। অন্য কুলিটা যে ছিটকে পড়েছিল ড্রাগনটার লেজের আঘাতে, তার আঘাত বোধহয় ততটা গুরুতর নয়। মেজের ওষুধের বাক্স থেকে একটা ট্যাবলেট বের করে কুলিটাকে খাইয়ে দিলেন। আরেকটা মলম জাতীয় ওষুধ বার করে তাকে দিলেন শরীরে লাগিয়ে নেওয়ার জন্য। সন্ধ্যের অন্ধকার ততক্ষণে প্রায় গ্রাস করে নিয়েছে দানদ্বীপের এই বনাঞ্চল। আমাদের হাতে হাতে জ্বলে উঠল টর্চ। কুলিদের জিনিসগুলো আমরাই ভাগাভাগি করে নিলাম। আর তিনজন কুলি কাঁধে তুলে নিল হতভাগ্য কুলির মৃতদেহটা। তারপর আমরা আবার একে একে এগিয়ে চললাম জঙ্গলের ভেতরে একটা ফাঁকা জায়গা খুঁজতে। সেখানে তাঁবু খাটানো হবে, আর তারই আশেপাশে কোনো গাছের নিচে পুঁতে ফেলা হবে এই বেচারা কুলির দেহটা। দানদ্বীপের জঙ্গলই হবে অভাগা কুলিটার জীবনের শেষ আশ্রয়স্থল। মোট 3টে তাঁবু খাটানো হয়েছে জঙ্গলের ধার ঘেঁষে। আমি আর মেজের একটাতে, দ্বিতীয়টায় রবার্টস আর অরিন্দম রয়েছে, আর কুলিদের সঙ্গে মালাউন বড় তাঁবুটায় রয়েছে। একটু আগেই অনতি দূরে একটা মস্ত বড় ঝাঁকড়া গাছের তলায় গর্ত খুঁড়ে মৃত কুলিটির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তাই কারোরই মন খুব একটা ভালো নেই। ভারাক্রান্ত মনেই তাই আমরা ডেক চেয়ার পেতে বসে আছি তাঁবুর সামনে। আর স্টোভ জেলে কুলিরা শুরু করেছে রান্না করতে। একে এমন একটা গা ছমছমে পরিবেশ, তার উপর আগামীকাল ড্রাগন ধরার পরিকল্পনা, সে যে কতটা বিপজ্জনক হবে। আরও অজানা কোন বিপদের যে সম্মুখীন হতে হবে আমাদের। এই সব 7-5 কথাবার্তা ভাবতে ভাবতেই সময়টা কাটাতে লাগলাম আমরা। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। চারপাশে জঙ্গল যেন ক্রমশই আরও রহস্যময় আর থমথমে হয়ে উঠতে লাগলো। কোনো একটা অজানা জগৎ যেন ধীরে ধীরে গ্রাস করে ফেলতে লাগলো আমাদের। সন্ধে পর্যন্ত তবু কিছু পাখির অস্তিত্ব বোঝা গেছে। তারপর থেকে চারিদিক যেন একেবারে জমাট স্তব্ধ। একসময় আমাদের রান্না শেষ হলো। আমরা ওখানে বসে কোনো রকমে খেয়ে নিয়ে যে যার তাঁবুতে ঢুকে পড়লাম। এবার ঘুমের পালা। শুয়ে শুয়ে মেজরের সঙ্গে গল্প করতে লাগলাম। পাশের তাঁবু থেকে মাঝে মাঝে রবার্টস আর অরিন্দমের গলার আওয়াজও পাচ্ছিলাম। কখনো কখনো হো হো করে ওদের হেসে ওঠার শব্দও ভেসে আসছিল। আস্তে আস্তে মিলিয়ে আসছিল কুলিদের সারা শব্দ। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি সত্যি নিজেও জানতে পারিনি। বেশ গাঢ় ঘুমেই আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ কেমন একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। প্রথম 2-1 মিনিট কিছুই মাথায় ঢুকছিল না। তারপর ধর্মর করে উঠে বসলাম। পাশে তাকিয়ে দেখি মেজরের স্লিপিং ব্যাগটা পড়ে আছে। মেজর নেই। এত রাতে কোথায় গেলেন মেজর? কত রাতই বা হয়েছে?
কবজি ঘুরিয়ে ঘড়িটা চোখের সামনে এনে দেখি 4:45। তার মানে শেষ রাত। ঠিক এই সময়ে শব্দটা আমি বাইরে থেকে পেলাম। বাইরে একটা খসখস শব্দ। কিসের আওয়াজ? ধীরে ধীরে উঠে স্লিপিং ব্যাগ থেকে বেরোই। নিঃসারে হাতে তুলে নিই রাইফেলটা। ড্র্যাগনের জন্য আমাদের তাঁবুগুলোকে ঘিরে কুলিটা গোল করে আগুনের কুণ্ড জ্বেলেছিল। তাহলে কি আগুনটা নিভে গেছে আর তার ফলে ড্র্যাগন ঘুরে বেড়াচ্ছে আমাদের তাঁবুর চারপাশে? কিছুই অসম্ভব নয়, কারণ মিস্টার বার্থোর কাছে শুনেছি ড্র্যাগনরা শিকার ধরতে বেরোয় সারাদিনে 2 বার, এক এই শেষ রাতে আর বিকেলের পর গোধূলি বেলায়। চুপি চুপি এগিয়ে গিয়ে তাঁবুর পর্দাটা আস্তে করে সরিয়ে বাইরের দিকে তাকালাম। না, কিছুই দেখা যাচ্ছে না। পাশেই অরিন্দমের তাঁবুটাও একেবারে নিস্তব্ধ। সম্ভবত দুজনের কারোরই ঘুম ভাঙেনি। আগুনের কুণ্ডটা প্রায় নিভু নিভু, কয়েকটা জায়গায় নিভেও গেছে, কিন্তু কোথাও কোনো সারা শব্দ তো নেই। শব্দটা সত্যি হয়েছিল নাকি আমারই মনের ভুল? আর মেজারি বা কোথায়? এবার একটু দূরে কুলিদের বড় তাঁবুটার দিকে তাকাই, আর তখনই হঠাৎ আমার চোখে পড়ে তাঁবুর পর্দাটা যেন অল্প অল্প দুলছে। আর তারপরেই এই অস্পষ্ট ভোরের আলোয় একটা দৃশ্য দেখে পলকে শরীরের রক্ত যেন হঠাৎ জমাট বেঁধে যায়। নিমেষে গা হাত পা সমস্ত ঠান্ডা হয়ে যায় আমার। কুলিদের তাঁবুটার পরেই একটু ফাঁকা জায়গা, তারপরেই শুরু হয়েছে জঙ্গল। সেই জঙ্গলের সীমানায় একটা বিশাল বড় কাঁটাওয়ালা ফুলের গাছ, একটা মোটা গুঁড়ির তাল গাছ তার পাশে, আর এই 2 গাছের ফাঁক দিয়ে জেগে আছে একটা বিভৎস মুখ। সে মুখের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। যেন পৃথিবীর সমস্ত কদাকার রূপ এসে জড়ো হয়েছে ওই একটি মাত্র মুখে। আচমকা মুখটা দেখে ভয়ে আতঙ্কে আপনা থেকেই একটা অব্যক্ত শব্দ বেরিয়ে এলো আমার মুখ দিয়ে, এবং তারপরেই কোনো রকমে একবার চোখ দুটো রগড়ে নিয়ে তাকিয়ে দেখি সেই মুখটা আর নেই। পলকে সেই মুখ অদৃশ্য হয়ে গেছে। তখনও আমার হাত পাগুলো যেন কাঁপছে। তার মধ্যে এধার ওধার তাকিয়ে দেখলাম আলো আঁধারির মধ্যে আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এবার আবার শুনতে পেলাম সেই শব্দটা। আশেপাশের বনের মধ্যে খুব অল্প খসখস আওয়াজ, ঠিক যেরকমটা শুনেছিলাম তাঁবুর ভেতর থেকে, ঠিক সেরকম। আর তখনই হঠাৎ মনের মধ্যে যেন সাহস ফিরে পেলাম। দেখতেই হবে কিসের আওয়াজটা। পর্দা সরিয়ে বেরিয়ে এলাম তাঁবু থেকে। রাইফেলের সেফটি ক্যাচ খুলে নিলাম। বেগতিক দেখলেই একেবারে গুলি চালাবো। কুলিদের তাঁবুর দিক থেকে আওয়াজটা শুনতে পেয়েছি, মুখটাও দেখা গেছে ওর পাশের জঙ্গলে। সুতরাং ওদিকেই যেতে হবে আমায়, কিন্তু সোজাসুজি গেলে হবে না। তাই পাশে অরিন্দমের তাঁবুর আড়াল দিয়ে এগোলাম ওদিকে, পা টিপে টিপে। চারিদিকে আবছায়া তখনও কাটেনি, সবে আলোর একটা আভাস ভেসে আসছে পূর্ব দিক থেকে। আস্তে আস্তে কুলিদের তাঁবুর কাছে পৌঁছে গেলাম। এর মধ্যে সেই খসখস শব্দটা আরেকবার শুনেছি মাত্র। প্রায় জেদের বসেই ফাঁকা জায়গাটা পেরিয়ে পৌঁছে গেলাম একেবারে জঙ্গলের সীমানায়। ওখানে পৌঁছে সেই গাছের আশেপাশে দেখলাম না, কোথাও কিচ্ছু নেই। শুধু আমার সাড়া পেয়ে একটা ফ্লাইং লেমুর সাঁই করে উড়ে গেল একটা গাছ থেকে অন্য একটা গাছে। এবারে চারিদিকে চোখ বোলাতে লাগলাম। এখন আমার সাহস তুঙ্গে। আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ বা কারা আমার দিকে লক্ষ্য রাখছে। পরিষ্কার মনে হলো কিছু অদৃশ্য চোখ যেন আমায় বিঁধছে। আস্তে আস্তে সেই অনুভূতিটা এতই প্রবল হয়ে উঠল, মনে হলো এই মুহূর্তে আমায় এখান থেকে পালাতে হবে। না হলে কি হবে আমি জানি না, কিন্তু আমায় পালাতেই হবে। এক ছুটে এই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে যেতে হবে।
এই ভেবে ছুটে আসবো বলে ঘুরে দাঁড়াতে যাব, ঠিক সেই মুহূর্তে সাংঘাতিক কাণ্ডটা তখনই ঘটে গেল। দূর থেকে হঠাৎ যেন একটা তীব্র শীষের মতো আওয়াজ পেলাম, আর একটা চিৎকারের সঙ্গে একটা আচমকা ধাক্কায় মুখ থুবড়ে পড়লাম সামনের ঝোপটার মধ্যে। একই সঙ্গে যে আমায় ধাক্কা দিয়েছিল সেই লোকটাও হুমড়ি খেয়ে পড়লো আমার পাশেই। আমার হাত থেকে রাইফেলটা ছিটকে পড়ে গেল কোথায়, আর আমার পাশের গাছের গুড়িটায় সাট করে ছুটে এসে বিঁধে গেল একটা পালক লাগানো তীর। মুহূর্তের জন্যে হতভম্ব হয়ে পড়েছিলাম, শরীরটা থরথর করে কাঁপছিল আমার। তার মধ্যে মুখ তুলে তাকিয়ে অবাক বিস্ময় দেখি লোকটা মেজর মঞ্জিত কাপুর। উনি কিভাবে, কোত্থেকে এলেন? ততক্ষণে মেজর গুড়ি মেরে উঠে বসেছেন, হাতে উদ্যত রাইফেল, দৃষ্টি ওপাশের জঙ্গলের দিকে। অবাক হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই উত্তরটা পেয়ে গেলাম ভয়ঙ্করভাবে। আবার একটা শীষের শব্দ, আর সঙ্গে সঙ্গে মেজরের হাতের রাইফেল গর্জে উঠল। দুবার পরপর ফায়ারিং, আর তৎক্ষণাৎ যেন মেজরের রাইফেলের উত্তরেই আমাদের তাঁবুর ওদিক থেকে ফায়ারিংয়ের শব্দ। ঝোপের আড়াল থেকে দেখতে পেলাম কুড়িদের তাঁবুর পিছন থেকে ফায়ারিং করতে করতে বেরিয়ে আসছে মালাউন। তারও লক্ষ্য আমাদের উল্টো দিকের জঙ্গল। পরপর এই বন্দুকের আওয়াজে তখন হই হই করে কুড়িরা বেরিয়ে এসেছে। রবার্টস আর অরিন্দম ঘুম ভেঙে বেরিয়ে এসেছে তাঁবুর বাইরে। আর তখনই শুনলাম জঙ্গলের ভেতর ধূপধাপ আওয়াজ। কয়েকটা পাখি আচমকা নানান রকম গলায় চিৎকার করতে করতে উড়ে গেল দিক বিদিক। তারপর আচমকাই সব চুপচাপ, কোথাও আর কোনো শব্দ নেই। যেন শতাব্দী প্রাচীন নৈশব্দ হঠাৎ গ্রাস করল এই তানদ্বীপকে। ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে এলাম আমরা। ওরা তখন সবাই মিলে জটলা করছে তাঁবুর সামনে। মালাউন হাত পা নেড়ে কি যেন বোঝাচ্ছে ওদের। আমাদের দেখেই ওরা সবাই এক মুহূর্তের জন্য চুপ করে গেল। তারপরেই রবার্ট জিজ্ঞেস করলো, কি ব্যাপার মেজর, কি হয়েছিল? মেজর একেবারে চুপ, চিন্তিত মুখে কি যেন ভাবছেন। জবাব না পেয়ে রবার্টস আবার বলল, প্লিজ মেজর বলুন না, কি হয়েছিল? ড্রাগন এসেছিল নাকি অন্য কোনো জন্তু জানোয়ার? মেজর কথা না বলে শুধু দুপাশে মাথাটা নাড়ালেন। আমি তখনও মুহ্যমান হয়ে আছি। তার মধ্যেও বললাম, না রবার্টস, এরা মানুষ, সম্ভবত কোনো জঙ্গলির দল। 20 তীর ছুঁড়ে মেরেছিল, দেখো ভালো করে। আজ মেজর না থাকলে আমি বোধ হয় আর বাঁচতাম না। আমার কথা শুনেই রবার্টস তার বুকে ক্রুশ আঁকল। অরিন্দম বড় অবিশ্বাসের ভঙ্গিতে বলল, কি বলছিস, জঙ্গলি? মেজর এতক্ষণে মুখ তুললেন, অরিন্দমের দিকে তাকিয়ে বললেন, ইয়েস ব্রাদার, সম্ভবত তাই। কারণ বনের মধ্যে আকাশ যে ভয়ানক মুখটা দেখে চমকে উঠেছিল সেটা সম্ভবত কোনো মুখোশ, যা আদিবাসী জঙ্গলিরাই সাধারণত ব্যবহার করে থাকে। মালাউন জোরে জোরে মাথা নাড়তে নাড়তে বলল, অসম্ভব, আপনারা কিছু ভুল করছেন, এই দ্বীপে কোনো মানুষ থাকে না। মেজর একবার তির্যক ভঙ্গিতে তাকালেন মালাউনের দিকে, তারপর কঠিন স্বরে বললেন, মালাউন, ওই 20 তীরটা এখনো গেঁথে আছে জঙ্গলের ওই গাছটার গায়ে, গিয়ে দেখে আসতে পারো। আর তুমি বা তাহলে কি ভেবে গুলি ছুঁড়েছিলে মালাউন? তুমিও কি ভেবেছিলে ড্রাগন এসেছে? আমি ঠিক সেরকম কিছু বুঝতে পারছি না স্যার। তাঁবুর বাইরে আওয়াজ শুনেছিলাম, তাই কিসের আওয়াজ দেখবো বলে রাইফেলটা নিয়ে তাঁবু থেকে বেরোচ্ছিলাম। তারপর আপনার গুলির আওয়াজ শুনলাম, আর জঙ্গলের ভেতর কিছু নড়াচড়া দেখে গুলি চালালাম। তার মানে এই দ্বীপে যে মানুষ থাকে সে ব্যাপারে স্থানীয় লোকেদের কাছেও কোনো খবর নেই। এখন প্রশ্ন হলো, এরা কারা, কি ধরনের মানুষ? নেহাতি বুনো জঙ্গলি নাকি নরখাদক? আর এই দানবদের রাজত্বে তারা বেঁচেই বা আছে কি করে? জটিল প্রশ্ন, ভীষণ জটিল। বলতে বলতে মেজর ভুরু কুঁচকে চারপাশের জমিতে চোখ বোলাচ্ছিলেন। সেইভাবেই এগিয়ে গেলেন করিদের তাঁবুর কাছে। তারপর হঠাৎ মাটিতে উবু হয়ে বসে কি যেন দেখে হাত তুলে ইশারা করলেন আমাদের দিকে। কৌতূহলে সবাই মিলে এগিয়ে গেলাম তার কাছে। মেজর বললেন, দেখো তো মালাউন, এগুলো কি মানুষের পায়ের দাগ?
মালাউন ঝুঁকে পড়ে দেখল ওর চোখ দুটো সঙ্গে সঙ্গে একেবারে বড় বড় হয়ে উঠল। মালাউন বলল, হ্যাঁ স্যার, এগুলো তো মানুষের খালি পায়ের দাগ, কিন্তু এত ছোট ছোট দাগ, বাচ্চা ছেলের মতো। এর মানে কি? মেজর শটান উঠে দাঁড়িয়ে মালাউনের কাঁধ দুটো জোরে জোরে ঝাঁকিয়ে বললেন, তুমি ঠিক দেখছো তো মালাউন? দাগগুলো বাচ্চা ছেলের মতো, ঠিক করে বলো। হ্যাঁ স্যার, দাগগুলো বাচ্চাদের বলেই তো মনে হচ্ছে। মেজর অবাক হয়ে খানিকক্ষণ মালাউনের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, মাই গড, সো সো দে আর হবিটস। হোয়াট আ সারপ্রাইজ! আমরা একেবারে অবাক। হবিট? হবিট আবার কি জিনিস? অরিন্দম জিজ্ঞেস করল। সেটা কি মেজর? আদ্যিকারের বামন মানুষ, প্রায় 50-60 হাজার বছর কিংবা তারও আগে থেকে এরাই ছিল এই অঞ্চলের অধিবাসী। মাত্র 3 থেকে 3.5 ফুট হাইটের এই মানুষগুলোর ফসিল পাওয়া গিয়েছে ফ্লোরেসের লিয়াং বুয়া নামের একটা গুহায়। বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন হোমো ফ্লোরেসিয়েন্সিস। সংক্ষেপে এদেরই বলা হয় হবিট। কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখো ব্রাদার, আজ থেকে প্রায় 12,000 বছর আগেই এরা নাকি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। অথচ এখানে, তার মানে কি এই দ্বীপে ওদেরই একটা শাখা সকলের চোখের আড়ালে কোনো মতে টিকে রয়েছে এই সুদীর্ঘ 12,000 বছর ধরে? এই যে অবিশ্বাস্য ব্যাপার। তবে রবার্টস বড়ই উৎসাহের সঙ্গে বলে ওঠে, ফ্যান্টাস্টিক মেজর! এই অবলুপ্ত জাতির মানুষের সন্ধান পাওয়া মানে কি সাংঘাতিক ব্যাপার, বুঝতে পারছেন? এই খবর তো আমাদের বিখ্যাত করে দেবে, সেই সঙ্গে টাকা। মেজর, যে করেই হোক এদের অস্তিত্বের যে কোনো প্রমাণ আমার চাই। কমসে কম একটা ভিডিও আমায় তুলতেই হবে। নিমেষের মধ্যে মেজরের মুখটা যেন বদলে যায়। গম্ভীর মুখে তিনি বললেন, মাই ডিয়ার রবার্টস, পৃথিবীর একটা প্রাচীন জাতি প্রকৃতির সমস্ত পরিবর্তনের সঙ্গে লড়াই করে হাজার হাজার বছর ধরে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। তোমার ওই খ্যাতি বা টাকার জন্য তার বিন্দুমাত্র ক্ষতি আমি তো সহ্য করব না। হ্যাঁ, তারা যদি আমাদের ক্ষতি করতে চায়, তুমি আত্মরক্ষার্থে যে কোনো ব্যবস্থা নিতেই পারো, কিন্তু পৃথিবী তাদের অস্তিত্বের কথা জেনে ফেললে কি হবে বুঝতে পারছো? তাদের আর টিকিয়ে রাখা যাবে কি? রবার্টস মেজরের এই তিরস্কারে মাথা নিচু করে ফেলে। খানিকক্ষণ নীরব থাকার পর বলে, সরি মেজর, ভেরি সরি, আমি অতটা তলিয়ে ভাবিনি। মেজরের মুখে তখন হাসি ফুটে উঠেছে। উনি হেসে বললেন, ইটস ওকে ব্রাদার, নাও বি রেডি। চলো চটপট ব্রেকফাস্ট করে নিয়ে স্পটে যাওয়া যাক। দুপুরের মধ্যেই ফাঁদটা পেতে ফেলতে হবে। আর তারপর ওয়েটিং ফর দ্য কোমোডো ড্রাগন। কোমোডো ড্রাগন, যার বিজ্ঞানসম্মত নাম হল ভ্যারানাস কোমোডেন্সিস। এই কোমোডো ড্রাগন কিন্তু এক বিচিত্র শ্রেণীর জীব, বুঝলে ব্রাদার? প্রাণী জগতের দুটো জাতের ধর্ম একসঙ্গে পালন করে এরা। মানে? মেজরের কথার উত্তরে বেশ অবাক হয়ে প্রশ্নটা করে ফেললাম। দ্বীপের পূর্ব দিকে সমুদ্রের ধার বরাবর তখন আমাদের ফাঁদ পাতা চলছে। কুলিরা খাঁচাটা বোট থেকে নামিয়ে এনে পেতেছে কাদা মাটি আর পাথুরে জমির ধার ঘেঁষে। জঙ্গল থেকে সংগ্রহ করে আনা ঘন ডালপালা দিয়ে আড়াল করা রয়েছে খাঁচাটা। সঙ্গে আনা একটা মরা ছাগল রাখা হবে সেখানে, আর তার গায়ে মাখিয়ে দেওয়া হবে রক্ত। পচা মাংস আর রক্তের গন্ধে ড্র্যাগন আসবেই। আর তখনই হাতের এক মোক্ষম ঝটকায় খাঁচার দরজা ফেলে দিয়ে বন্দি করা হবে সেই ড্র্যাগনকে। কুলিরা ফাঁদ পাচ্ছিল। রবার্টস ঘুরে ঘুরে পুরো ব্যাপারটা তদারকি করছিল। আমি আর মেজর রাইফেল হাতে বসেছিলাম একটা বিরাট পাথরে হেলান দিয়ে। সূর্য আমাদের মাথার উপর, কিন্তু রোদের তেজ বলে কিচ্ছু নেই। আমার প্রশ্নটার উত্তরে মেজর বললেন, হ্যাঁ ব্রাদার, শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। এই জন্তুটি এমন একটা বৈশিষ্ট্যের অধিকারী যা পৃথিবীর আর কোনো জাতের প্রাণীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এটা তো জানোই যে পৃথিবীতে শূন্যস্থান বলে কিছু থাকে না। জীবজগতের ইকোসিস্টেম অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর মধ্যে একের সঙ্গে অপরের খাদ্য খাদক সম্পর্ক। অথচ দেখো,
কোনো শিকারী জাতের প্রাণী, যেমন ধরো বাঘ, সিংহ বা চিতা জাতীয় কোনো প্রাণী এইসব দ্বীপগুলোই নেই। তাই সেই অভাবটা পূরণ করে ড্রাগনরা। আবার শিয়াল বা হায়নার মতো উচ্ছিষ্টভোজী প্রাণীও নেই। কাজেই পচা গলা মাংসের সদ্গতি করবে কে? সেও এই ড্রাগনরাই। এমনকি এরা নিজেদেরও ছাড়ে না, জানো। বয়স্ক আর ছোট বাচ্চাদের তো বটেই, কোনো ড্রাগন অসুস্থ হলেও তারা অন্য ড্রাগনদের খাদ্যে পরিণত হয়। আর সেই সব অসুস্থ বা মৃত ড্রাগনদের হাড় মাংস সব খেয়ে সাফ করে ফেলে অন্য ড্রাগনরা। ফলে আজ পর্যন্ত কোনো ড্রাগনের মৃতদেহ বা কঙ্কাল কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই বলছিলাম, পৃথিবীর বিভৎস নাট্যলীলায় এই ড্রাগনরা হলো দ্বৈত ভূমিকার অভিনেতা। এতদূর বলে মেজরও চুপ করেন। অবাক হয়ে মেজরের কথাগুলো শুনি আর জীবজগতে প্রকৃতির বিচিত্র লীলার কথা ক্রমশ ভাবতে থাকি। ওদিকে ফাঁক পাতা শেষ। মেজর উঠে যান ফাইনালি একবার সব দেখে শুনে নিতে। তারপর শুরু হয় আমাদের দীর্ঘ প্রতীক্ষা। জায়গাটার এদিকে ওদিকে বিভিন্ন পাথর আর ঝোপের আড়ালে এক এক করে লুকিয়ে পড়ি সবাই। আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে সরতে শুরু করেছে। তেঁতুল, শিরিষ, ক্যাসিয়ার ছায়া লম্বা হচ্ছে ক্রমশ। দূরে সিলভেটের মতো তাল গাছের সারি, একটু দূরে দূরে ঘাস ঝোপের মাঝে মাঝে হাওয়ার শিরশিরারি, সব মিলিয়ে যেন এক অপার্থিব জগৎ। এইভাবে কতক্ষণ যে বসেছিলাম বলতে পারবো না। মাঝে মাঝে জীবনী আসছিল, তার মধ্যেও একবার শুধু মনে হয়েছিল যেন চারপাশের মাটিটা হঠাৎ দুলিয়ে উঠেছিল। চোখ খুলে কিছু বুঝতে পারিনি। এসব দিকে মাঝে মাঝে ভূমিকম্প হয়, হয়তো সেরকমই কিছু হবে। আবার চোখ বুজে এসেছিল। হঠাৎ জমাট স্তব্ধতা ভেঙে একটা নড়াচড়ার শব্দ। আমরা সোজা হয়ে বসলাম। তারপরেই শিহরণ খেলে গেল সারা গায়ে। দূরের কালচে মেরুন রঙের পাথরটার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা দানবীয় মুখ। তারপর গোটা শরীরটা ডান দিকে বাঁ দিকে দুলতে দুলতে রাজকীয় ভঙ্গিতে সে এসে দাঁড়ালো পাথরটার সামনে। শক্তিশালী চারটে পা আর মোটা সোটা লম্বা লেজ নিয়ে, প্রায় 8 ফুট লম্বা তো সে হবেই। সে মানে এক দানব, দানব তুল্য পশুই বটে। গায়ের রং কালচে ধূসর, তার উপরে গোল গোল বুটিদার বর্মের মতো আঁশ। মাংসল ঘাড়ের উপর বসানো রয়েছে মাথাটা, এবং মাথাটা কিন্তু বেশ চওড়া, স্পষ্ট আর বড় বড় দুটো চোখ, শকুনের মতো স্থির এবং একই সাথে ততটাই পলকহীন। লম্বা চওড়া ঠোঁটের ফাঁক দিয়ে বারবার বেরিয়ে আসছে হলুদ রঙের চিরা জিভটা, আর বাতাসের শব্দটা উঠছে হিস হিস করে। 2-1 মুহূর্ত মাথা তুলে এপাশ ওপাশ দেখে নিল সেই মূর্তিমান জমদূত, ঠিক সরীসৃপদের ভঙ্গির মতনই। তারপর সাপের মতোই জিভ বার করে বাতাস চাটতে চাটতে দৃপ্ত পায়ে হেলে তুলে এগিয়ে গেল মরা ছাগলটা লক্ষ্য করে। ঠিক তখনই আরেকটা দৃশ্য দেখে আতঙ্কে দম বন্ধ হয়ে গেল। কাছাকাছি নানান পাথরের ফাটল থেকে একের পর এক বেরিয়ে আসছে আরো অনেক ছোট বড় ড্রাগন। কম করে গোটা 15 তো হবেই। সবাই ভিড় করে এগিয়ে গেল ফাঁদের দিকে। উৎকণ্ঠায় আমার জামা ভিজে গেছে। মেজরের দিকে তাকালাম। উনি কিন্তু নির্বিকার মুখে চেয়ে আছেন ওদের দিকে, শুধু হাতের রাইফেলটা তার স্টেরি। সামনে ড্রাগনটা খাঁচায় ঢুকে এক ঝটকায় ছাগলটার একটা পা কামড়ে ধরে শূন্যে তুলল। মাথা ঘুরিয়ে ঝাঁকি দিয়ে ছিঁড়ে নিল মাংস। বাকি ড্রাগনরা তখনও অপেক্ষা করছে। এইবারে কি মেজরের ইশারায় খাঁচাটা বন্ধ করা হবে? সূর্য এখন লুকিয়ে পড়েছে পাহাড়ের আড়ালে। পশ্চিম আকাশে আলোর ছটা থাকলেও আমাদের চারপাশ ঘিরে আবছা অন্ধকার। সেই পরিবেশে ড্রাগনগুলোকে আরো ভয়ঙ্কর লাগছিল। এমন সময় চারপাশের পাথর আর গাছের আড়ালে অস্পষ্ট পায়ের শব্দ শোনা গেল। সেই ভোরবেলার মতো হালকা শীষের শব্দ যেন দূর থেকে পাওয়া গেল।
নিমেষে সচকিত হয়ে উঠলাম সবাই। সেই জঙ্গলিরা কি এই সময়ে আবার ফিরে এসেছে? দলবল মিলে ঘিরে ধরছে আমাদের। এখন তো আমরা অসহায়। ওদের বিস্তীর যদি ছুটে আসে আমাদের দিকে, আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু হায়, এই সংকটের সময়ও আমার হঠাৎ মনে হলো, এরা আমাদের এইভাবে ঘিরে ধরেছে কেন? আক্রমণ করতে চায়, কিন্তু কেন? আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি। তাহলে কি বাইরে থেকে এসেছি বলেই এরা আমাদের বিদেশি শত্রু বলে মনে করেছে? নাকি একটু দূরে দূরে থাকলেও আমরা সবাই মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছিলাম। রবার্টস আর অরিন্দমের মুখও দেখলাম ফ্যাকাশে হয়ে গেছে, আর মেজরের মুখ কঠিন, ভ্রু তার কুঁচকে গেছে। বোধহয় কি করা যায় তাই ভাবছেন। আচম্বিতে পায়ের তলার মাটি হঠাৎ কেঁপে উঠল। মনে হলো গোটা দ্বীপটাই যেন দুলে উঠল একবার। আর তারপর কেমন একটা গুড়গুড় করে শব্দ, যেন মাটির মধ্যে থেকে গুরু গম্ভীর হয়ে উঠে আসছে। ঝোপের আড়ালেই শটান দাঁড়িয়ে উঠেছি। ড্র্যাগনগুলোর দিকে চোখ পড়ল। তারা থমকে দাঁড়িয়ে পড়েছে যে যার জায়গায়, মাথা ঘুরিয়ে দেখছে এপাশ ওপাশ। যে ড্র্যাগনটা খাঁচার ভেতর ছিল সে খাবার ফেলে সরাক করে বেরিয়ে এলো খাঁচার বাইরে। তার মাথা উঁচু, মুখের ভেতর জিভটা দ্রুত ঢুকছে আর বেরোচ্ছে। তারপর হঠাৎ যেন কিসের তাড়ায় আতঙ্কিত ড্র্যাগনটা প্রায় বিদ্যুতের গতিতে ছুটে গেল উল্টো দিকের পাথুরে জঙ্গলের দিকে। আর তার পিছন পিছন অন্য ড্র্যাগনগুলো চোখের পলকে এদিক ওদিক ঘাস ঝোপের মধ্যে হারিয়ে গেল। ঠিক কি ঘটল কিছুই বুঝতে পারছি না, আবার জঙ্গলিদের ভয় বেরোতেও পারছি না। এমন সময় দূরে কোথাও একটা শব্দ শোনা গেল, অনেকটা বোমা ফাটার মতো আওয়াজ। আর তারপরেই আমাদের চারপাশের পাথরের আড়ালে আড়ালে অব্যক্ত কয়েকটা আওয়াজের সঙ্গে প্রচুর পায়ের শব্দ শুনলাম। সেগুলো যেন আমাদের দিকে আসবার কথা ছিল, কিন্তু এখন তারা দূরে চলে যাচ্ছে এবং প্রচণ্ড গতিতেই দূরে চলে যাচ্ছে। সেই মুহূর্তে শুধু একবার শুনতে পেলাম মেজরের গলার আওয়াজ। তিনি বেশ জোরেই চেঁচিয়ে বলে উঠলেন, ও মাই গড! এবং তার পরক্ষণেই কিছু বুঝে ওঠার আগেই দেখি মেজর লাফিয়ে বেরিয়ে এসেছেন পাথরের আড়াল থেকে। রাইফেল তুলে ধরে চিৎকার করে মেজর বললেন, যে যেখানে আছো বেরিয়ে এসো সবাই, কুইক কুইক কুইক! প্রাণ নিয়ে পালাতে হবে আমাদের। দ্য ভলক্যানো ইজ ইরাপ্টিং। মেজরের কথাটা শেষ হওয়ার আগেই কান ফাটানো বিস্ফোরণের আওয়াজ। একবার, দুবার, এমন ভয়ঙ্কর আওয়াজ জীবনে কখনো শুনিনি। মনে হলো আকাশটাই যেন ভেঙে পড়বে মাথায়। ততক্ষণে আড়াল থেকে খোলা জায়গায় বেরিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছি। পশ্চিমের গোটা আকাশটা লালে লাল। আগ্নেয়গিরির মাথা থেকে তীব্র বেগে আগুন আর ধোঁয়া বেরিয়ে সেই লালের সঙ্গে মিশিয়ে দিচ্ছে হলুদ আর কালো। বিস্ফোরণের আবেগে গোটা পাহাড়টা যেন থরথর করে কাঁপছে। আর সেই সঙ্গে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে সোনালি তরল লাভার স্রোত। আর কিছুক্ষণের মধ্যেই সেই স্রোত এসে পৌঁছে যাবে আমাদের কাছাকাছি। অরিন্দম ছুটে এসে বলল, আরে দাঁড়িয়ে দেখছিস কেন, দৌড়ো দৌড়ো বলে ঝটকা মেরে আমাদের হাতটা টেনে ধরেই সমুদ্রের দিকে নিয়ে চলল। কুলিরা সবার আগে প্রাণ ভয়ে ছুটেছে খাঁড়ির দিকে, যেদিকে আমাদের বোটটা আছে। আমরাও সেদিকে ছুটলাম পরিমরি করে। ছুটতে ছুটতেই চোখ পড়ল সমুদ্রের জল উত্তাল, যেন সেও জেগে উঠেছে ওই আগ্নেয় পাহাড়টার মতোই। পায়ের তলার মাটি কাঁপছে, চারপাশে ছিটকে এসে পড়ছে পাথরের টুকরো, আগুনের ফুলকি। তার একটা টুকরো গায়ে লাগলেই আমরা সারা জীবনের মতো একেবারে জখম হয়ে যাব। এইভাবেই প্রাণের দায়ে ছুটতে ছুটতে খাঁড়ির কাছে এসে পৌঁছলাম আমরা। দূর থেকে ইয়টটা চোখে পড়ল আমাদের। সেটা উত্তাল সমুদ্রের টাল খাচ্ছে ছোটবেলার কাগজের নৌকোর মতো। যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ওটা। বলিহারি জোহানেসের সাহস আর দায়িত্ববোধ, এই অবস্থাতেও ডেকে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে সে। আমরা সমুদ্রের ধারে গিয়ে পৌঁছবার সঙ্গে সঙ্গে মারসুলে বেঁধে রাখা দুটো দড়ি সে ছুঁড়ে দিল আমাদের দিকে। তারপর সঙ্গে সঙ্গে নোঙর তুলতে শুরু করলো। যদিও এর মধ্যেই সন্ধ্যের অন্ধকার নেমে আসার কথা, কিন্তু আগুনের আলোয় যেন সমস্ত অন্ধকার উধাও হয়ে গেছে কোথাও। নাকানি চোবানি খেতে খেতে আমরা কোনো রকমের দড়ি ধরে একে একে উঠে পড়লাম বোটে। আর সঙ্গে সঙ্গে জোহানেস ইঞ্জিন স্টার্ট করে ফুল স্পিডে চালিয়ে দিল বোট।
রাতের অন্ধকার নেমে আসছে। সমুদ্র এখন শান্ত, শুধু গাঢ় অন্ধকারে তার গভীর কালো জলে ফসফরাসের ঝলক। আমরা ষাঁড় বেঁধে দাঁড়িয়েছিলাম ডেকের রেলিং ধরে। আমাদের চোখের সামনে বহু দূরে উজ্জ্বল আলোর ফুলঝুরি দানদ্বীপের আগ্নেয়গিরি এখনও তার আগুন উৎকীর্ণ করে চলেছে। আর সেই আগুনে দানদ্বীপ ধীরে ধীরে মুছে যাচ্ছে ফ্লোরেস সাগরের বুক থেকে। কাল থেকে হয়তো আর সমুদ্রের ওই জায়গাতে কোনো দ্বীপের অস্তিত্ব থাকবে না। যারা দ্বীপটার কথা জানতো, কিছুদিন পরে তাদেরও মন থেকে মুছে যাবে ওই দ্বীপের কথা। কিন্তু কিন্তু আমরা কি এত সহজে ভুলতে পারবো দানদ্বীপকে? কোনো কোনো রাতে ঘুমের মধ্যেই হয়তো দুঃস্বপ্নের মতো দেখবো ওই দ্বীপ। দেখা দেবে ভয়ঙ্কর এই ড্র্যাগনগুলো, আর হাজার হাজার বছর ধরে সভ্য মানুষের চোখের আড়ালে থাকা ওই ক্ষুদে মানুষগুলো। রবার্টস বড়ই মনমরা হয়ে দাঁড়িয়েছিল। আমারও খুব খারাপ লাগছে। ড্র্যাগন ধরার সমস্ত আয়োজনই ব্যর্থ হয়ে গেল। শুধু অরিন্দম এর মধ্যেও যেন খুশি, কারণ অস্ত্রগুলো ছাড়া আর সবকিছু আমরা হারালেও সে তার প্রিয় ক্যামেরাটা কিন্তু হারায়নি। এখনো ডেকের একধারে দাঁড়িয়ে সে ওই অগ্নুৎপাতের ছবি তুলে যাচ্ছে। নিজের বাইনোকুলার চোখে তাকিয়েছিলেন দানদ্বীপের দিকে। এবার চোখের সামনে থেকে সেটা নামিয়ে মুখ ফিরিয়ে তাকালেন রবার্টসের দিকে। বললেন, ডিয়ার ব্রাদার, মন খারাপের কিছু নেই। এই যাত্রায় হলো না বটে, কিন্তু আবার আবার একবার আসতে তো বাধা নেই। আমাদের এই অভিজ্ঞতার কথা জানলে, বিশেষ করে এরকম প্রাণ হাতে করে আমাদের ফিরতে হয়েছে জানলে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চয়ই আরেকবার সুযোগ দেবেন তোমায়। আর তখন দানদ্বীপ নাইবা হলো, এরকমই আর কোনো দ্বীপ খুঁজে নিয়ে আমরা আসব, যেখানে এইভাবেই নির্বিবাদে ঘুরে বেড়ায় কমোডো ড্রাগনরা, এইরকমই হিংস্রতা আর নির্মমতা নিয়ে। সেদিন নিশ্চয়ই আমরা সেখান থেকে ধরে নিয়ে যেতে পারবো কোনো ড্রাগন। আপাতত এই যে আমরা সবাই অক্ষত দেহে প্রাণ নিয়ে ফিরতে পারছি, এটা ভেবেই না হয় সন্তুষ্ট থাকো। আর এই যে একটা আগ্নেয়গিরির জেগে ওঠা, তার অগ্নুৎপাত নিজের চোখে দেখা, এই অভিজ্ঞতাই বা কম কিসের? জীবনে এমন সৌভাগ্য কজনের হয়? সত্যি মাথা নেড়ে সায় দিলাম মেজারের কথায়। তারপর কি মনে হতে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেজা, ওই ড্র্যাগনগুলো আর ওই জঙ্গলি মানুষরা, ওরা কোথায় গেল? ওরাও কি ধ্বংস হয়ে গেল নাকি? মেজর আমার দিকে ফিরে একটু হেসে বললেন, তার আগে তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো ব্রাদার। ওই জঙ্গলি মানুষগুলো আমাদের আক্রমণ করার চেষ্টা করেছিল কেন? আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি। ঠিক মেজা, একদম ঠিক বলেছেন। ওই দ্বীপে ওরা যখন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছিল, তখন ঠিক এই প্রশ্নটাই আমার মনে এসেছিল। কিন্তু কিন্তু কিছুতেই উত্তরটা খুঁজে পাইনি। কেন মেজা? ওরা আমাদের অ্যাটাক করেছিল কেন? আসলে এই জঙ্গলিরা এই অঞ্চলের আদিম অধিবাসী, আর ওদের জীবনধারার সঙ্গে এই ড্রাগনগুলো অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। এই হিংস্র পশুগুলোকে ওরা নিজেদের প্রতিবেশী বলেই মনে করে। তাই আমাদের ড্রাগন ধরার তোড়জোড় দেখেই ওরা ক্ষেপে গিয়েছিল। আর তাই আমরা যাতে সে কাজে সফল না হতে পারি, সেই জন্যই আমাদের আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু এই অগ্নুৎপাতের ফলে ওরা কি আর বেঁচে থাকবে মেজর? ওরাও তো মনে হয় শেষ হয়ে গেল এই দ্বীপটার সঙ্গেই। মেজর মুখ ঘুরিয়ে তাকালেন দানদ্বীপের দিকে। তারপর যেন এক ঘোর লাগা গলায় বলে উঠলেন, এত সহজ নয় ব্রাদার। ওরা প্রকৃতির নিজের কোলে পালিত। যেমন ওই জন্তুগুলো, তেমনই এই মানুষগুলো। এরা শহুরে মানুষদের মতো নয়। প্রকৃতির সামান্য পরিবর্তনও ওরা টের পায় এক অবচেতন অনুভূতির মাধ্যমেই। দেখলে না, আগ্নেয়গিরির ওই বিস্ফোরণ আমরা বুঝে ওঠার কত আগেই টের পেয়ে পালিয়ে গেল ওরা। আমি নিশ্চিত জানি কোনো না কোনোভাবে নিরাপদ জায়গা ওরা ঠিক খুঁজে নেবে। হয়তো সাঁতার কেটে ওরা ধারে কাছের কোনো দ্বীপে গিয়ে উঠবে, সেখানেই নতুন করে আস্তানা পাতবে। হয়তো আবার নতুন করে শুরু করবে জীবন, আবার মানিয়ে নেবে নতুন পরিবেশে, নতুন জীবনধারায়। 12,000 বছর ধরে যেভাবে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েও ওরা বেঁচে রয়েছে,
ঠিক সেইভাবেই সভ্য মানুষের চোখ এড়িয়ে বেঁচে থাকবে আরো বহু বহু বছর, হয়তো শতাব্দীর পর শতাব্দী। আর কিছু কথা জোগায় না আমাদের মুখে। চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে থাকি দূরে, যেখানে দুঃস্বপ্নের দানদ্বীপ আগুনে জ্বলতে জ্বলতে ক্রমশ ছোট থেকে আরো ছোট হয়ে আসছে। মনে মনে বলি, যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমরা ভালো থেকো। সভ্যের বর্বর লোভ যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। তোমরা সবাই ভালো থেকো। শেষ হলো আজকের গল্প দ্বীপ, দানো, দুশ্মন। ন্যারেটেড বাই শুভঙ্কর, মেজর মঞ্জিত কাপুর, রাজা ভট্টাচার্য, ডিএন বার্ত, আসঞ্জন, রবার্টস, সৌরভ সাহা, অরিন্দম, সৌমিক, জোহানস, মৈনাক, মালায়ন, বিপুল। ডাইরেক্টেড অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। স্ক্রিপ্টেড বাই শুভঙ্কর। পোস্টার ডিজাইন প্রীতম দেব। গল্পের সূত্রধর আমি, আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।